বেসিক বিষয় নিয়ে কথাবার্তা হবে। এখানে আমরা আলোচনা করব অনার্সের যারা অনার্স একেবারে প্রথম বর্ষ থেকে ধরি, প্রথম বর্ষ থেকে বিশেষ একাডেমিক পড়াশোনা করছি। একাডেমিক পড়ার পাশাপাশি প্যারালাল কেরিয়ার প্রিপারেশন। এখন ধরেন একজন স্টুডেন্ট হিসেবে, গ্র্যাজুয়েশন লেভেলের একজন স্টুডেন্ট হিসেবে আমাদের দুইটি অংশ। একটা হচ্ছে মনে করেন আমাদের অনার্স লাইফ। অনার্স লাইফে আমাদের থাকে কি একাডেমিক। এই একাডেমিক জার্নিটা শেষ করার পরেই আমাদের চলে আসে কেরিয়ার। তাহলে এই ক্যারিয়ার হিসাবে আমরা কিভাবে আগাচ্ছি, তো ক্যারিয়ারটাকে টার্গেট রেখে কি টাইপের কোন দিকে আমরা আমার ক্যারিয়ারটা নিয়ে যাব, তার জন্য যে টোটাল প্রিপারেশনটার ক্ষেত্রে আমরা বিশেষ করে বেশিরভাগ প্রার্থী বর্তমান সময়ে এরা জাস্ট একাডেমিক পড়া পড়ছি এবং পড়াশোনা এবং সার্টিফিকেট অর্জন, এটাকেই আমরা আমাদের জীবনের মানে সার্টিফিকেট অর্জন করার পরে কিছু একটা হবে এরকম ধোঁয়াশার মধ্যে অস্পষ্টতা, টার্গেটহীন একটা যাত্রার দিকে আমরা আগাই। কেউ কেউ হয়তো টার্গেট রাখে, টার্গেটের দৌড় হচ্ছে জাস্ট আমি শেষ করলে একটা চাকরি পাবো। এখন কেউ কেউ ভাবছেন বিসিএস এর দিকে আসবেন, কেউ কেউ প্রাইভেট সেক্টরের দিকে যাবেন, অথবা কেউ কেউ উদ্যোক্তা হবেন বা নিজস্ব স্কিলের উপর ভর করে কোনো কাজ করবেন। একটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ বা উদ্যোক্তা হওয়ার দিকে যাওয়া, আর একটা হচ্ছে সম্পূর্ণ নিজের বেসিক বা স্কিলের উপর ভিত্তি করে কোনো একটা প্রফেশনের দিকে নিয়ে যাওয়া। তো এখন সময় আসছে মূলত এই কেরিয়ার হিসাবে এখন বর্তমান সময়টা আমি মূলত স্কিলের যুগ। যার যত স্কিল ভালো, যেদিকে যে স্কিলড সেই ওইদিকে শাইন করবে, ওইদিকে সে এগিয়ে যাবে। এখন কেরিয়ারে যদি আমরা ভালো করতে চাই, আমাদের কেরিয়ারের অনেক ধরনের গোল থাকতে পারে। মানে আমাদের ক্যারিয়ারের জন্য আমরা জব, তারপরে আমরা বিজনেস, অথবা স্কিল বেসড সামথিং। এটা এভাবে বলার পেছনে কারণ আছে। স্কিল বেসড সামথিং ব্যাপারটা কি তাহলে জব এবং বিজনেসের বাইরে? কিছু ক্ষেত্রে বাইরে, যেমন ধরেন যারা ফ্রিল্যান্সার, অথবা মানে এখানে বিজনেস বলতে বিজনেস অনেক ধরনের আছে। একটা উদ্যোক্তা হওয়ার মতো সরাসরি বড় বিজনেস বা সোশ্যাল কন্ট্রিবিউশন রাখার মতো কোনো কাজের দিকে এগিয়ে যাওয়া। আর কিছু কিছু ক্ষেত্রে সরাসরি ছোট একটা স্কিল আছে, ওই স্কিলের উপর ভিত্তি করে ছোট একটা কাজ দিয়ে শুরু করে সামনের দিকে এগিয়ে যাওয়া ওভাবে। এখন এই যার যেদিকে টার্গেট থাকে, এই টার্গেটটাকে কেন্দ্র করে একাডেমিক লাইফ থেকে নিজের ক্যারিয়ারের দিকে পরিকল্পনা করে আগানোর জন্য একাডেমিক লাইফেই কিন্তু প্রিপারেশনটা নিয়ে নিতে হবে। তো এখানে আমরা যেন সুস্পষ্ট একটা গোল এবং গোল ওরিয়েন্টেড জার্নিটা যেন হয়। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে অনার্স। তাহলে অনার্সের যে সময়, অনার্সের সময়ে আমাদের কিন্তু প্রায় 4 বছর প্লাস সময় থাকে। এই সময়ে আমাদের একটা গোল। তো এই 4 বছরে কিন্তু আমরা নিজের পুরো ভবিষ্যৎ জীবনটা, আমরা যদি এরপরে 30 বছর চাকরি করি, চাকরি যদি আমাদের এম ইন লাইফ হয়, অথবা ব্যবসা যদি আমাদের এম ইন লাইফ হয়, যেদিকেই হোক না কেন, এখানে কমন কিছু স্কিল কিন্তু আমাদের সবার দরকার। কমন কিছু স্কিল আমাদের সবার দরকার। ধরুন আপনি মনে মনে ভাবছেন জব করার জন্য যদি হয়, তাহলে জব ওরিয়েন্টেড স্কিল দরকার, কিন্তু যদি উদ্যোক্তা হতে চাই তাহলে আমার কোনো স্কিল দরকার নেই। এই ধরনের চিন্তা অনেকে করে থাকবেন। আবার পার্টিকুলার কোনো স্পেশালাইজড কোনো জায়গায় যদি আপনি দক্ষ হয়ে ওঠেন, এই দক্ষতার ভিত্তিতে নিজের ভবিষ্যৎ পেশা গঠন করা, তাহলে এখানে অবশ্যই কমন কিছু স্কিল অবশ্যই সবার দরকার। এখানে প্রথমে আমরা সবাই জানি, এখানে ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা আমি বলবো। আমরা সবাই জানি বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এখানে কম্পিউটার বা আইটির যে বেসিক, এখানে আইসিটি লিখলাম আমি, এই জায়গার স্কিলগুলো দরকার, পাশাপাশি স্পেশাল স্কিলগুলো দরকার। তো এখন আপনি যদি উদ্যোক্তাও হন, উদ্যোক্তা হতে গেলে আপনার তুলনামূলকভাবে একজন জব হোল্ডার তার পার্টিকুলার জবের জন্য তার যে রেসপন্সিবিলিটিগুলো আছে, তার রেসপন্সিবিলিটি অনুযায়ী বা যে পোস্টে তিনি কাজ করবেন, এই পোস্ট অনুযায়ী পার্টিকুলার একটা স্কিলের উপর স্কিলড হলে হচ্ছে। পক্ষান্তরে যদি আপনি উদ্যোক্তা হতে চান, তাহলে তুলনামূলকভাবে এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, কম্পিউটার লিটারেসি এবং আপনি যেই জায়গায় বা যে ধরনের বিজনেস বা কাজ করবেন,
ওই ওই বিষয়ের উপরে অন্য সবার চেয়ে আপনি অনেক বেশি ক্লিয়ারলি এহেড যদি না থাকতে পারেন, তাহলে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থেকে লাভ নেই। তো আজকে আমাদের কথা হবে অনার্সে যারা পড়ছি তাদের জন্য ক্যারিয়ার হিসাবে এই 4 বছরে আমরা আমাদের যারা জব যাদের টার্গেট, তারা একাডেমিক পড়ার পাশাপাশি কীভাবে তার ক্যারিয়ারের জন্য প্রিপারেশনটা নেবে। ক্যারিয়ার প্রস্তুতি, এই দুইটি বিষয়কে যদি আমরা প্যারালালি আগে এগিয়ে নিতে পারি, তাহলে আমরা তুলনামূলকভাবে যদি আমরা একাডেমিক পড়ার পাশাপাশি ক্যারিয়ারের প্রিপারেশনটা নিয়ে যদি আগে থেকেই সচেতন হই, তাহলে আমরা আমাদের পড়াশোনা শেষ করে আমাদের যে গোল আছে এই গোল পর্যন্ত রিচ করা আমাদের জন্য সহজ হবে এবং আমাদের গোলটা আমাদের জন্য ইজি হবে। কম্পিটিশনে আমরা অন্যদের তুলনায় এগিয়ে থাকবো এবং এখানে আমাদের ফোকাস থাকবে যারা বিসিএসকে টার্গেট করি বা সরকারি চাকরি হিসাবে আমরা বিসিএসকে টার্গেট করে যারা আগাবো, তাদের একাডেমিক পড়ার পাশাপাশি তারা বিসিএস এর প্রিপারেশনটা কীভাবে নেবে এই নিয়ে ফোকাস। আবারও বলছি, আমি প্রথমে একটা ইন্ট্রো বা ভূমিকাতে যে ওভারঅল কথা বলছি, ওভারঅল কথা থেকে একটা পয়েন্টকে আমরা বাছাই করছি। একাডেমিক পড়ার উদ্দেশ্য হচ্ছে সার্টিফিকেট অর্জন বা পাশ করা নয়। নিশ্চয়ই কোনো একটা পেশার জন্য আমরা পড়াশোনা করি, কোনো একটা জায়গায় দক্ষতা অর্জন করে সোশ্যাল এবং ন্যাশনাল কন্ট্রিবিউশনের জন্যই আমরা পড়াশোনাগুলো করে থাকি। তাহলে এক একজনের এক এক ধরনের টার্গেট থাকে। আমাদের টার্গেট যাদের জব বা ক্যারিয়ার হিসেবে যারা জবকে টার্গেট করছি তাদের জন্য কথাবার্তা। এবং আজকের প্রসঙ্গ হচ্ছে অনার্সে পড়াকালীন বিসিএস এর প্রিপারেশনটা নেওয়ার জন্য একাডেমিক পড়ার পাশাপাশি আমরা কীভাবে কাজ করব। প্রথমত হচ্ছে একেবারে বেসিক মূল কথা হচ্ছে একাডেমিক পড়া বাদ দিয়ে অনেকেই আছেন শুধুমাত্র বিসিএস এর জন্য কিছু বই পুস্তক নিয়ে মুখস্থ করা, বই পড়া, শুধু একাডেমিক পড়ার মোটামুটি একটা রেজাল্ট করে তারপরে বিসিএস এ টিকে যাব। এই ধরনের ইন্টেনশনও কিন্তু খুব ভালো না। কারণ হচ্ছে আপনি একটা কর্মকর্তা হবেন, কোনো জায়গায় একটা ক্যারিয়ার গঠন করবেন, ক্যারিয়ার কোনো জায়গায় চান্স পেয়ে চাকরি পেয়ে গেলেই পরে জীবন কিন্তু শেষ না, চাকরিটা আপনাকে করতে হবে। তাহলে যেহেতু পেশাদার হিসাবে, প্রফেশনাল হিসাবে কোনো জায়গায় জয়েন করার পরে মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য কাজ করবেন, এদের কাজ করার ক্ষেত্রে আপনার নিজস্ব শ্রম দেয়া, মেধা, আপনার সৃজনশীলতা এবং আপনার দক্ষতা দিয়েই সমাজকে সেবাটা দিতে হবে। এখানে আপনি যদি অনার্সের একাডেমিক পড়াগুলো বাদ দিয়ে শুধুমাত্র সোকল্ড কিছু মুখস্থবিদ্যার উপর ভিত্তি করে কিছু জিনিসকে পড়াটাকেই বিসিএস এর প্রিপারেশন বা জীবনের একমাত্র লক্ষ্য মনে করেন, তাহলে আপনি ভুল করছেন। এই জন্য আমার কথাটা হচ্ছে একাডেমিক পড়া বাদ দিয়ে প্রস্তুতি নয়, একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস এর পড়াগুলো একাডেমিক পড়ার বাইরে কিছু না। কেউ মনে করে থাকেন মুখস্থ করা তারপরে কিছু এমসিকিউ পড়া, প্রশ্ন পড়া, এই জিনিসগুলোকে একমাত্র প্রিপারেশনের উপায় মাধ্যম হিসেবে চিন্তা করে টাইম ওয়েস্ট করে একাডেমিক পড়ার দিকে কোনোভাবেই মনোযোগ দেয় না। এরা কিন্তু আমি যে জায়গা থেকে পড়াশোনা করছি ওই জায়গার 4 বছরের পড়াশোনাগুলো যদি নিজের মধ্যে ধারণ করতে না পারি, তাহলে প্রফেশনাল লাইফে আসলে ভালো কিছু দেওয়া সম্ভব না। সুতরাং প্রথম কথা হচ্ছে আমাদের একাডেমিক পড়াটা ঠিক রেখেই পাশাপাশি এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, তো আমরা আজকে দেখব একাডেমিক পড়ার পাশাপাশি এখানে আমাদের এই যে অনার্স প্রথম বর্ষ থেকে বা দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষের যারা একাডেমিক পড়ার পাশাপাশি ক্যারিয়ারের জন্য প্রিপারেশন নেবে, তাদের জন্য আমাদের একটা কোর্সও ডিজাইন করা আছে এবং প্রায় সবগুলো বিসিএস এর জন্য যারা কাজ করে বিসিএস প্রতিষ্ঠানগুলোতে অলমোস্ট সবগুলোতেই এরকম চাকরির জন্য প্রিপারেশনের যারা কোচিং করায় সবারই এরকম ফাউন্ডেশন একটা কোর্স থাকে। এই কোর্সটা অনার্সের পড়ার পাশাপাশি কীভাবে প্রস্তুতিটা নেবেন এই নিয়ে সাজানো। তো আমি কোর্স নিয়ে লম্বা কথা বলবো না, কিন্তু কোর্সের জন্য আমরা একটা স্টুডেন্ট তার একাডেমিক পড়াটার পাশাপাশি বিসিএস এর পড়াটা কীভাবে পড়বে, কোর্সটাতে আমরা কি কি মডিউল রেখেছি, কোন সাবজেক্টে কি কি জিনিস পড়া লাগবে, কোন জিনিসগুলোকে তার ডেভেলপ করা লাগবে, একটা স্টুডেন্টের কোন কোন দক্ষতাগুলো থাকলে কম্পিটিটিভ এই পরীক্ষায় সে ভালো করতে পারবে, তারপরে হচ্ছে কোন সাবজেক্টে কি কি বই নিয়ে সে পড়লে পড়াটা এগিয়ে যাবে। এই বিষয়গুলোতে বলার জন্য কম সময়ে অনেক তথ্য দেওয়ার সুবিধার্থে আমাদের এই যে ফাউন্ডেশন কোর্সের যে কোর্স প্ল্যান, কোর্স আউটলাইনে যে সমস্ত বুক লিস্ট এবং যে সমস্ত স্কিলগুলো লাগবে, এই জিনিসগুলো সাজানো আছে,
এখান থেকে আমি দেখাবো এই কাজগুলো করলে একাডেমিক পড়ার পাশাপাশি ডেইলি অল্প কিছু সময়, সপ্তাহে অল্প কিছু সময় এই দিকে দিলে আপনি আপনার অনার্স বা গ্র্যাজুয়েশন শেষ করার সাথে সাথে কম্পিটিশন অন্যদের তুলনায় এগিয়ে যাবেন, আপনি সহজেই হাসতে হাসতে আপনার টার্গেটে রিচ করতে পারবেন। তো এই জন্য প্রথমে আমি একেবারে কোর্স রিলেটেড কোর্স নিয়ে কথা এক নাগারে বলছি, ওরকম চিন্তা না করে এখানে আমি যে তথ্যগুলো দিব এই জিনিসগুলো একজন প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের অনার্সের স্টুডেন্ট হিসেবে এখানে এই সাবজেক্টে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এই সাবজেক্টে এই বই থেকে পড়া উচিত, এই তথ্যগুলোকে আপনারা নিতে পারেন, নোট নিতে পারেন, জিনিসটা দেখে নিতে পারেন। কারণ আমাদের টার্গেট হচ্ছে অনার্সের যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইভেন ফোর্থ ইয়ারেরও যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এই যে কোর্সটা আছে, কোর্সের মধ্যে যেহেতু বিজ্ঞাপনটা আছে এখানে বা পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে টোটাল একটা ক্লাসের সংখ্যা রাখা হয়েছে, অর্থাৎ একটা স্টুডেন্ট দ্বিতীয় বর্ষ থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত এখানে মূলত প্রায় অলমোস্ট 2.5 থেকে 3 বছর সময়, একেবারে শুরু থেকে না ধরলে অথবা যাই হোক এই সময় প্রায় এখানে 226 ক্লাসেস দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে 310 সেট পরীক্ষার একটা সিস্টেম রাখা হয়েছে, এখানে আবার লেকচার শিটের ব্যবস্থাও আছে এবং এখানে কিছু বইয়ের লিস্ট অফ বুকস আছে এবং এখানে আবার টেক্সট বই ভিত্তিক এই মূল ক্লাসগুলোর বাইরে আলাদা করে 81 ক্লাসেস আছে। তার মানে এখানে 2 বছর লেখা হলেও মূলত স্টুডেন্ট যারা এই কোর্সে বা অনার্সে পড়াকালীন এই কোর্সের সাথে জয়েন করবে তারা অনার্সের পড়া এবং এই কোর্স দুটাকে প্যারালালি কীভাবে এগিয়ে নিয়ে যাবে। এখানে 3টি ধাপ আছে, মূলত টার্গেট হচ্ছে 2.5 থেকে 3 বছর। এখানে প্রথমে প্রিলিমিনারি বেসিকের বিষয় আছে, রিটেন বেসিক এবং প্রিলি পাস করার জন্য কিছু স্পেসিফিক এই প্রিলি সিলেবাস কমপ্লিশন টার্গেট বা প্রসেসের বিষয়গুলো আছে। তাহলে এখানে 3টে স্টেপ। তাহলে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। আবারও শিরোনামটা দেখাচ্ছি কি নিয়ে কথা হচ্ছে। অনার্সে পড়াকালীন একাডেমিক পড়ার পাশাপাশি ক্যারিয়ার প্রিপারেশন প্রসঙ্গ বিসিএস, অর্থাৎ বিসিএস যারা টার্গেট করে অনার্সে পড়াশোনা করছে এই মুহূর্তে, আপনারা অনার্স শেষ করার সাথে সাথে বিসিএসের চান্স পাওয়ার জন্য একাডেমিক পড়ার পাশাপাশি কীভাবে আগাবেন এবং এই বিষয়গুলোকে কি পড়া লাগবে, কোন কোন স্কিলগুলো ডেভেলপ করা প্রয়োজন, এই কথাগুলো বলতে গিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে একটা ফাউন্ডেশন কোর্স আছে, এই কোর্সের মডিউলটাই দেখাবো। এই কোর্সের মডিউলকে কেন্দ্র করে যে তথ্যগুলো দিব এই কাজগুলোই আপনারা করবেন উন্মুক্তভাবে যদি চিন্তা করি। আর যারা কোর্সে জয়েন করার চিন্তা করবেন তারা মডিউলটা দেখলেই বুঝে নিতে পারবেন এই কোর্সটা এভাবে সাজানো, আমি এই কোর্সের সাথে জয়েন করে এভাবে নিজেকে রেডি করবো বা গুছিয়ে দিতে পারবো। তো এখানে ফাউন্ডেশন কোর্সের কথা, এখানে ডিটেইল কোর্স প্ল্যান আর এক্সাম প্ল্যানটা আছে। তাহলে দেখেন, আমরা মনে করেন আপনি অনার্স এখন দ্বিতীয় বর্ষে পড়েন, দ্বিতীয় বর্ষ। তো দ্বিতীয় বর্ষের মধ্যে আপনার একাডেমিক পড়ার জন্য আপনার মনে করেন এখানে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 5 দিন সময়, জাস্ট একটু সময়ের হিসাবটা দেখাই। এই 5 দিন ধরেন একেবারে একজন সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের স্টুডেন্ট হিসেবে একাডেমিক পড়ার দিকে আমরা ফোকাস করব। এখানে আমাদের ভার্সিটির ক্লাসগুলো থাকবে, আমাদের ভার্সিটির এক্সামগুলো থাকতে পারে, অর্থাৎ একাডেমিক কাজগুলো করবো। তাহলে সপ্তাহে আর 2টা দিন আছে, একটা হচ্ছে ফ্রাইডে, একটা হচ্ছে স্যাটারডে। এই 2 দিনে আমরা প্রয়োজনে এখানে 6-7 দিনের মধ্যে এখানে যদি 5 ডেজ থাকে, এই 2 দিন আমরা ক্যারিয়ারের জন্য এক্সট্রা কিছু কাজ করব। এই হচ্ছে বেসিক সময়ের চিন্তা। তাহলে প্রথমে এবার এটা হচ্ছে সময় হিসাবে আমরা 1 সপ্তাহ যদি ধরি সময়, 1 সপ্তাহের মধ্যে একাডেমিক পড়াকে তাহলে আমরা মিস করছি না, একাডেমিক পড়াকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, গুরুত্ব দিচ্ছি, পড়ছি। পাশাপাশি আমরা ফ্রাইডে স্যাটারডে 2 দিন অথবা উইকলি 2 ডেজ আমরা আমাদের একাডেমিক পড়ার সাথে এক্সট্রা যোগ করব, যা আমার ক্যারিয়ারে আমাদেরকে নিয়ে যাবে। এখন এটা হচ্ছে আমাদের শর্ট টার্ম একটা চিন্তা, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ এভাবে আমরা আগাচ্ছি, একাডেমিক পড়াগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন এই যে ফ্রাইডে এবং স্যাটারডে 2 দিন ক্লাস করা আলাদা করে, একটা ক্লাস সারা দিনে যদি 2 ঘন্টার একটা ক্লাস করি, তাহলে এই 2 দিনের জন্য সপ্তাহে একাডেমিক পড়ার মাঝখানে একাডেমিক পড়াগুলোকেও এই ক্যারিয়ারের ক্ষেত্রে কীভাবে যেটা কাজে লাগানো যায়, কাজে লাগানোর জন্য পুরো সপ্তাহ জুড়ে আমাদের সময় আছে। পুরো দিনে যদি আমরা মনে করেন 6 ঘন্টা পড়ি, 6 ঘন্টা, অনেকে আছে আরও কম পড়ি, মনে করেন 4 ঘন্টা পড়াশোনা করি, এই 4 ঘন্টা পড়াশোনার মধ্যে 1 ঘন্টা একটা টার্গেট যদি থাকে, তাহলে আমরা পড়াশোনার সাথে এক্সট্রা কিছু যোগ করতে পারি। ধরেন একটু মনোযোগ দিয়ে পত্রিকার কিছু আর্টিকেল পড়া, এটাও কিন্তু আপনার ক্যারিয়ারে নিজেকে অ্যাডভান্স করবে, আপনাকে ডেভেলপ করবে। তারপরে হচ্ছে ইংরেজি স্কিল ডেভেলপের জন্য ইংরেজি পত্রিকা নিয়ে কাজ করা। তারপরে হচ্ছে লেখালেখির অভ্যাস না থাকলে লেখালেখির একটা অভ্যাস করা। তো নিজে যেহেতু হবে না, কোর্সের সাথে জয়েন করলে এই বিষয়গুলো আমরা গুছিয়ে পাবো বলে ইনশাল্লাহ এই কোর্সটা আপনাদের জন্য বড় একটা সহায়ক হবে ইনশাআল্লাহ। তাহলে আমি একেবারে কথাগুলো কীভাবে বলছি, তাহলে আমরা আমাদের যদি
এক সপ্তাহ ধরে 7 দিন, 7 দিনে 2 দিন পড়বো ক্যারিয়ারের জন্য, 7 আর 5 দিন পড়বো কিসের জন্য, আমরা একাডেমিক পড়া বাদ দিচ্ছি না, প্রথম কথা। তাহলে এখন আমাদের মনে করেন 1 বছর, দ্বিতীয় বছর, এবং এখানে এটা হচ্ছে প্রথম বছরে এই 2টা অংশ, এটা হচ্ছে দ্বিতীয় বছর। দেখেন এখানে প্রথম, এখানেও প্রথম। তাহলে প্রথম 1 বছরে আমরা প্রথমে আমাদেরকে টেক্সট বই ভিত্তিক প্রিভিউ লিখিত সিলেবাসের সাথে একটা ইন্ট্রোডাকশন দিব। তাহলে যদি আমাদের সাথে জয়েন করেন তাহলে আপনি এই কোর্সের মধ্যেই শুক্রবার বা শনিবার এই 2 দিনে 2টা ক্লাস করলেন। এই ক্লাসের মাধ্যমে আপনাকে কিছু টেক্সট বই, কোন সাবজেক্টের জন্য কী বই, ডিটেলস আলোচনায় আসবো। টেক্সট বই ভিত্তিক এখানে র্যান্ডম আননেসেসারি যেটা পরীক্ষায় বা ফিউচারে কম কাজে লাগবে ওই জিনিসগুলো বাদ দিয়ে বেসিকটাকে প্রিলি এবং লিখিত 2টি সিলেবাসের সাথে কানেক্ট করে টেক্সট বই থেকে কিছু কাজ করানো হবে। আচ্ছা, এরপরে তাহলে শুধুমাত্র প্রিলির কাজ করানোর পাশাপাশি রিটেনের রিয়েল কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস এবং রিটেনের কোয়েশ্চেনের সাথে যদি আগে থেকেই আপনার একটা পরিচিতি থাকে, মনে করেন বিসিএসের রিটেনে এই প্রশ্ন আসে, টিচার ক্লাসে প্রফেশনাল শিক্ষকরা যখন ক্লাসে আপনাকে জিনিসটা বুঝিয়ে দিল, তাহলে পরে আপনি পরে একটা পত্রিকা পড়ার সময়, একটা এক্সট্রা বই পড়ার সময়, যে কোনো জায়গা থেকে কোনো একটা ফিকশন পড়ার সময়, অথবা নিজের একাডেমিক সিলেবাসের কোনো একটা টেক্সটের কোনো একটা কোর্সের কোনো পড়ার সময় কোন জিনিসটা আপনার ফিউচারে কাজে লাগতে পারে। ধরেন আপনি একাডেমিক পড়ার সময় মনে করেন আপনি সোশ্যোলজি নিয়ে পড়েন, অথবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েন, অথবা ইকোনমিক্স নিয়ে পড়েন, তাহলে আপনার নিজের কোর্সের কোনো একটা পড়া ফিউচারে বিসিএসে কীভাবে কাজে লাগতে পারে এই ব্যাপারটার জন্য যদি আগে থেকে রিয়েল কোয়েশ্চেনগুলোর উপর আপনার একটা ইন্ট্রোডাকশন থাকে, তাহলে হ্যাঁ এই ধরনের প্রশ্ন বিসিএসেও আসে, এটা আমার ভবিষ্যতে ব্যাপারে কাজে লাগবে। এই ব্যাপারগুলো ঘটবে যদি আপনি একাডেমিক পড়ার পাশাপাশি এই জিনিসগুলো একটু এই কাজগুলো করেন। তাহলে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তাহলে আমাদের টার্গেট থাকে 2 বছর। কারণ কেউ যদি এই কোর্সে জয়েন করে, ধরেন কেউ একজন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, সে জয়েন করলো কিন্তু তার দেখা যাচ্ছে 2 বছর সময় শেষ, এখনও তার বিসিএস এই পরের বিসিএসটা সে পাচ্ছে না। সমস্যা নাই, সে এরপরে 1 বছর তার সাথে যোগ হবে। এখন সে এই কোর্সে একবার জয়েন করে মূলত 3 বছর পর্যন্ত এখানে সে তার প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাবে। শেষ বছরে সে অবশ্যই সকল রিভিউ ক্লাসেস, আগের ক্লাসগুলো থেকে পুরোটা আবার রিভিউ করার, পরিকল্পিতভাবে রিভিউ করা, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, ওরকম না। এরপরে সকল টেস্ট, এর আগে সব কিছু সে পেয়ে গেছে, এভাবে থাকবে। তাহলে কোর্সের মেয়াদ 2 বছর হলেও আসলে এটা 3 বছরের কোর্স। এবং একজন প্রার্থী, তাকে আমরা এই অনার্সের পাশাপাশি পড়াশোনাগুলো কীভাবে করবে, যেমন এই যে রিটেনের সাথে তার ইন্ট্রোডাকশন, কেন ব্যাপারটা লজিক্যালি বোঝালাম। প্রশ্নভিত্তিক রিটেন সিলেবাস রিভিউ, অর্থাৎ সরাসরি রিয়েল কোয়েশ্চেনগুলোই ক্লাসের টিচাররা দেখাবে, এবং এখান থেকে তার একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, সে যে কোনো একটা এক্সট্রা পড়ার সময় সে জানবে এই জিনিসটা আমার ভবিষ্যতে লাগবে। এরপরে এসে একটা স্টুডেন্ট যখন মনে করেন সে 3য় বর্ষে এই ধাপটা শেষ করলো, তাহলে 4র্থ বর্ষে এসে এই ধাপটা শেষ করলো, এরপর তো সে 4th ইয়ার শেষ করার পরে সে পরীক্ষা দিবে। তাহলে যে 4র্থ বর্ষের একজন শিক্ষার্থী প্রিলির এই পুরা রেগুলার একটা প্রিলি কোর্স এখানে সে শেষ করবে। এর আগে তার রিটেনের বেসিক প্রিলির টেক্সট বইগুলো পড়ার কারণে রিটেনে গিয়ে যে বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন তাকে হতে হয়, ওটাতে সে সদর্পে স্কিলফুললি অন্যদেরকে ছাপিয়ে যাবে। কারণ কিছু জায়গা আছে যে জায়গাগুলো আপনার খুব কম সময়ে প্রিপারেশন নিয়ে আপনি ভালো একটা আউটপুট বের করে আনতে পারবেন, কিন্তু রাইটিং স্কিল ডেভেলপ করা, ভালো মানের লেখক হওয়া, প্রো লেভেলের রাইটার হওয়াটা কয়েকদিনে জাস্ট একটু কাজ করে অল্প কিছু গাইড পড়ে লিখে ফেললাম এরকম হয় না। আপনার যে ভাষার উপস্থাপন, ইংরেজি রাইটিং স্কিল, গাণিতিক সমস্যাগুলো সমাধান করা সহজে, এই বিষয়গুলো সময় সাপেক্ষ ব্যাপার। এই জন্য সময় দিয়ে প্রিপারেশন আস্তে আস্তে স্লোলি যেটা হয় এটা থাকেও বেশি। তাহলে এই একজন প্রার্থী হিসাবে অনার্সের একজন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের প্রার্থীর জন্য এই 3 বছরের এখানে 3টে স্টেপ আছে, কখনো 2 বছরেই এই 3টে স্টেপ আমরা শেষ করাবো। এবং একজন যদি মনে করেন আমাদের সাথে জয়েন করেন নাই, আপনি এখন অনার্সে পড়েন এবং আপনার টার্গেট হচ্ছে আপনি বেসিক কোর্সে মানে একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএসকে টার্গেট করে একাডেমিক পড়াও পড়ছেন এবং বিসিএস জন্যও পড়ছেন, তাহলে কি করবেন তার একটা ডিটেইল বিবরণ এখন আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই স্টেপ, এখানে 3টে স্টেপ, আরও এক পলক দেখে নিই। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তাহলে প্রথম ধাপে একজন প্রার্থীর করণীয়টা কি? তাহলে প্রথম ধাপে যদি আপনার বিসিএসটাই টার্গেট থাকে এবং অথবা গভর্নমেন্ট জব টার্গেট থাকে, প্রথম ধাপে আপনার কাজ কি? প্রথম ধাপে আমরা একজন প্রার্থীকে যে কাজগুলো করাবো সেটা হচ্ছে
দেখেন এখানে টেক্সট বই ভিত্তিক পড়ানো হবে, টেক্সট বইগুলো মনে করেন নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ। এই 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 ক্লাসগুলোর এনসিটিভি বা সরকারি যে বইগুলো আছে এই বইগুলো থেকে বেসিক কিছু বই ধরে কাজ করানো হবে। দেখেন এখানে টার্গেট হচ্ছে কি, বই ধরে কি কাজ করানো হবে, প্রিলি লিখিত উভয় পরীক্ষার শক্তভাবে তৈরি হয়। কারণ ধরেন আমি আপনাকে বললাম এই বিষয়ের উপরে এভাবে লিখুন, এখন আমি লিখার কাঠামোটা দিলাম, এখন আপনি লিখছেন, দেখা যাচ্ছে 10 জন শিক্ষার্থীর লেখার মান 10 রকম। এখন যে স্টুডেন্টটা বা যে প্রার্থী আগে থেকেই তার রাইটিং স্কিল দুর্বল, প্রেজেন্টেশন স্কিল দুর্বল, ভাষাগত দক্ষতা, প্রেজেন্টেশনের ওয়েগুলো কম জানে, সে কিন্তু এই গ্যাপগুলো থেকে জিনিসগুলো খুব সহজে ভালোভাবে লিখে তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এই জন্য এমনভাবে টেক্সট থেকে বেসিকটা জানানো হবে, কারণ একজন প্রার্থী মনে করেন এক পৃষ্ঠা লেখা, তো এক পৃষ্ঠা কোনো বিষয়ের উপরে 10 জন লিখলে 10 রকম হচ্ছে। এখন সবার খাতার মান ওই একটা পৃষ্ঠা, সবার 10টা পৃষ্ঠার 10 রকম হচ্ছে এবং সবার খাতার মান একরকম থাকছে না। এর পেছনে একটা লেখা এক পৃষ্ঠায়, এই লেখাটা মানসম্মত হয়, একটা ডেসক্রিপটিভ লেখা মানসম্মত তখনই হয় যখন লেখাটার মধ্যে লজিক থাকে, লেখাটার মধ্যে ডাটা থাকে, লেখাটার মধ্যে রেফারেন্স থাকে। তাহলে কোনো একটা বিষয় ভিত্তিহীনভাবে লেখা এবং রেফারেন্স সহ লেখার মধ্যে পার্থক্য আছে। এখন একটা প্রার্থী যখন টেক্সট থেকে জিনিসগুলো পড়ে তখন সে নিজস্বতা আনতে পারে এবং তার কথার মধ্যে লজিক দেওয়া এবং কথাগুলোকে ডাটা বা তথ্য সহ উপস্থাপন করা সহজ হয়। আচ্ছা, এ ধাপে সবগুলো পরীক্ষা লিখিত হবে। দেখেন প্রথমেই যে পরীক্ষাগুলো হবে অ্যাকচুয়ালি এমসিকিউ নয়, প্রথমেই এখানে প্রথম ধাপে সবগুলো পরীক্ষা লিখিত হবে, অর্থাৎ টেক্সট বই পড়িয়ে টেক্সট বই থেকে লিখিত এবং এই প্রথম ধাপেই শিক্ষার্থীদের ভাইভা দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত ডিবেট, প্রেজেন্টেশন, ওয়ার্কশপ ইত্যাদি। এই ব্যাপারটা থেকে একজন প্রার্থী যে আমাদের কোর্সে জয়েন করবে না তার জন্যও কিন্তু তথ্য আছে। আপনার জন্য তথ্য হচ্ছে এই যে প্রিলি লিখিত উভয়ের ভিত্তি মজবুত করার জন্য আপনার এই যে টেক্সট বই এনসিটিভির টেক্সট বইগুলো পড়া, রিভাইজ করা দরকার। কোন কোন বই পড়া লাগবে আজকের ক্লাসেই আমি কথাগুলো আনবো। তাহলে আপনার শুরুটা কিভাবে হবে, শুরুটা হবে কি দিয়ে, টেক্সট বই দিয়ে। শুরুটা হবে কি দিয়ে, একজন প্রার্থী মনে করেন ধরুন আপনি তৃতীয় বর্ষের স্টুডেন্ট, আপনার প্রিপারেশনটা শুরু হবে টেক্সট বই দিয়ে এবং আপনার টার্গেট থাকবে প্রিলি লিখিত উভয় সিলেবাসের বেসিক মজবুত করা। এখন টেক্সট বই বলতে কি কি বই পড়বেন লিস্ট তালিকায় আসবে। পাশাপাশি একজন প্রার্থী একেবারে সাকসেসফুলি শেষ পর্যন্ত সাকসেস হওয়ার জন্য এখানে প্রিলি এবং রিটেনের পাশাপাশি এখানে ভাইভা একটা ব্যাপার আছে। এই ভাইভার জন্য আপনার ইউনিভার্সিটি থাকতে আপনি ডিবেটে পার্টিসিপেট করেন, প্রেজেন্টেশনগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করেন, দাঁড়িয়ে নিয়ে কোনো একটা গ্রুপের এক কোনায় বসে থেকে কাজ না করে ভার্সিটির স্যাররা যে সমস্ত প্রেজেন্টেশনগুলো দেয় এগুলো নিয়ে একটু সিরিয়াস হন। তারপরে বিভিন্ন ওয়ার্কশপ বা এই জিনিসগুলোতে আপনারা সংযুক্ত থাকেন। এখন আমাদের এই কোর্সে যারা জয়েন করবো তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে কাজগুলো করাবো। এখন কেউ যদি নিজে প্রিপারেশন নিতে চান তাহলে আপনি এই কাজগুলো করবেন। তাহলে এখান থেকে আপনি কিছু তথ্য পাচ্ছেন নিজেকে কোন জিনিসগুলো নিজের মধ্যে আনতে হবে। তাহলে এখানে কিছু ক্লাসের সংখ্যা দেওয়া হয়েছে, আমি ক্লাসের সংখ্যা নিয়ে এখানে দেখানোর কিছু নেই, জাস্ট এগুলো কিছু সংখ্যা, এতটা ক্লাস হবে, এটা জয়েন করার পরে জানবেন। তাহলে এই লাইনটা ইম্পর্টেন্ট ছিল। একজন প্রার্থী, আবারও বলছি, কথা আমি স্লোলি বলছি এবং ব্যাখ্যা দিতে গিয়ে হয়তো আপনার কাছে কিছু অপ্রয়োজনীয় কথা মনে হতে পারে, কিন্তু আপনি ভালোভাবে খেয়াল করেন। আপনি অনার্স তৃতীয় বর্ষ অথবা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আপনি একাডেমিক পড়ার পাশাপাশি আপনি বিসিএসের জন্য এখান থেকে কিছু পড়াশোনা শুরু করতে চাচ্ছেন। কি পড়বেন, কোথা হতে পড়বেন, কি দিয়ে পড়াটা শুরু করবেন, এই প্রশ্নটা 20 টাকার প্রশ্ন, সবারই প্রশ্ন, এবং আপনি জাস্ট কারো থেকে শুনে বাজার থেকে কিছু বিসিএসের বই কিনে আনলেন, এই কাজটা নয়। আপনার প্রথম কাজটা হচ্ছে কি করা, টেক্সট বই কোন সাবজেক্টে কোন টেক্সট বই থেকে কি জিনিস পড়বেন এটা দেখাচ্ছি এবং সিলেবাসটাও আমি দেখাচ্ছি। তারপরে ভাইভার জন্য দেখেন এখানে প্রিলি লিখিত এই দুইটি সিলেবাসের বেসিক হচ্ছে আসলে মূলত টেক্সট বইগুলো, পাশাপাশি ভাইভার জন্য ডিবেট, প্রেজেন্টেশন, ওয়ার্কশপ, এই কাজগুলো এখন থেকে করা লাগবে যেন আপনি একেবারে মানে ফাইনাল খেলা গিয়ে চরমভাবে সিরিয়াসলি করে ফেলতে পারেন। আচ্ছা, প্রথম কথা গেল, প্রথম স্টেপ। এরপর আসেন স্টেপ 2। স্টেপ 2তে এটা হচ্ছে জাস্ট আমাদের যারা ফাউন্ডেশন কোর্সে আমাদের সাথে যারা জয়েন করছেন বা জয়েন করেছেন তাদের জন্য এখানে এই যে কাজটা করব সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে মনে করেন বিসিএস এর রিটেনের যে সকল প্রশ্ন আছে, রিটেনের যে সকল কোয়েশ্চেন আছে
রিটেনের রিয়েল কোয়েশ্চেনগুলোকে সরাসরি ক্লাসের মধ্যে সলিউশন করে দেখানো হবে, এগুলো পড়ানো হবে। প্রশ্ন আবার পড়ানো হয়, প্রশ্ন না, প্রশ্ন ধরে সিলেবাসটা ইন্ট্রোডাকশন দেওয়া হবে। কেন? কারণ সে যেন এই যে একজন থার্ড ইয়ারের প্রার্থী হয়ে তাকে আগে থেকে রিটেনের সিলেবাসটা সরাসরি কোয়েশ্চেন সলিউশন সহ ডিটেল পড়ানোর উদ্দেশ্যটা হচ্ছে একজন প্রার্থী যেন অন্য যে কোনো এক্সট্রা পড়া, পত্রিকা পড়ার সময়, এক্সট্রা কোনো ফিকশন পড়ার সময়, এক্সট্রা কোনো একাডেমিক পড়ার সময় সে যেন জানে, সে যেন আগে থেকেই জানে এটা বিশেষ রিটেনে কাজে লাগবে এবং রিটেনে এই টাইপের প্রশ্ন আগে আসছিল, আমাকে এটা লিখতে হতে পারে, এর জন্য আগে থেকে এটা লাগবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ধরেন এখন মনে করেন 47তম 47-এর নভেম্বরেই রিটেন পরীক্ষা হচ্ছে, তাহলে এই মাসে রেজাল্ট দিছে, আগামী মাসে রিটেন পরীক্ষা, তার মানে রিটেনের জন্য সময় পাচ্ছে কয় মাস? 2 মাস বা আরও কম। তাহলে 2 মাস পরে যদি প্রিলি পাস করার পরে রিটেন দিতে হয়, তাহলে রিটেনের জন্য আমাদের টোটাল সিলেবাস হচ্ছে কত নাম্বার? 900 নাম্বার, ইন সাম এক্সটেন্ট 1100 নাম্বার। তাহলে এই 900 নাম্বারের প্রিপারেশন বা বিশাল সিলেবাসটা শেষ করা প্রিলি পরীক্ষার পরে আসলে থাকে না, এই জন্য আগে থেকে জিনিসগুলো পড়ানো। স্টেপ 2তে আমরা ওই কাজটাই করাবো। এখন আপনি যদি আমাদের সাথে মনে করেন এই ফাউন্ডেশন কোর্স বা বেসিক কোর্সে জয়েন নাও করেন, তাহলে আপনার প্রতি পরামর্শ থাকবে, প্রথম স্টেপে টেক্সট বইগুলো পড়ার পরে আপনি রিটেনের কোশ্চেনগুলো কালেক্ট করেন, রিটেনের সাপোর্টিং বইগুলো কালেক্ট করেন, রিটেনের প্রশ্নগুলো দেখে এবং প্রতিটা প্রশ্নের জন্য নিজেকে একজন প্রার্থী ভাবেন, আপনি কল্পনা করেন, চিন্তা করেন এবং ওই প্রশ্নের উত্তরের স্ট্যান্ডার্ড একটা উত্তর আপনি করতে পারবেন কিনা, তার জন্য কী কী পড়া লাগবে আপনি বুঝে যাবেন। এই হচ্ছে কথা। তাহলে আমরা কোর্সে যে কাজটা করাবো ওটা হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস বিশ্লেষণ, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস সহ সমাধান করানো হবে। এই প্রশ্নটাকে উত্তর দেওয়ার সময় এই মেটেরিয়ালগুলো উপস্থাপন করবা, এই ধরনের প্রশ্নের মধ্যে এই লজিকগুলো দিতে হয়, এই ধরনের প্রশ্নের কনক্লুশনে এই যুক্তগুলো আনতে হয়। প্রফেশনাল শিক্ষকরা এই বিগত প্রশ্নগুলোর মাধ্যমে রিয়েল রিটেন প্রিপারেশনটা এই ধাপে শেষ করাবে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক কোর্স বা ফাউন্ডেশন কোর্সের স্টেপ 2, এবং যারা অনার্সে থাকতে পড়তে যাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এবার আসেন, এখন মনে করেন একজন প্রার্থী, আপনি মনে করেন দ্বিতীয় বর্ষে টেক্সট বইগুলো পড়েছেন, তৃতীয় বর্ষে এসে রিটেনের উপরে ফোকাস করলেন। এবার আপনি আসছেন কোথায়? চতুর্থ বর্ষ। এই চতুর্থ বর্ষে এসে আপনাকে আরও ফুল সুইং প্রিপারেশন নিতে হবে, কারণ এখানে হাইলি কম্পিটিটিভ 200 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। এই 200 নম্বরের এমসিকিউটা এটা কিন্তু তুলনামূলকভাবে সবচেয়ে বেশি কম্পিটিটিভ, কারণ রিটেন পরীক্ষায় যারা প্রিলি পাস করে রিটেন দিচ্ছে ওরা সবাই মেধাবী বুঝলাম, তবু দেখা যাচ্ছে রিটেন পরীক্ষা দিচ্ছে 10,000 12,000। এই 12,000 প্রার্থীর মধ্য থেকে প্রথম দিকে একটা জায়গা করে নিলেই পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো। কিন্তু প্রিলি পরীক্ষা দিচ্ছে 4 লাখ, 3.5 লাখ, 3,75,000। তাহলে বিশাল কম্পিটিশনে নিজেকে জায়গা করে নেওয়ার জন্য এখানে একেবারে কম্প্যাক্ট টাইট একটা প্রিপারেশন নিতে হয়। প্রিলি কোনোভাবে যেন মিস না যায়, তার জন্য আপনাকে শেষ দিকে কোনো না কোনো কোচিংয়ে কোর্সে জয়েন করা লাগে, কারণ এখন কম্পিটিশন বেড়ে গেছে তাই। অথবা নিজেও পড়তে পারেন, কিন্তু কোনো প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে পরীক্ষা তো দিতে হতে পারে। এখন একজন মানুষ সবগুলো সাবজেক্টে সমান দক্ষ থাকে না বলে কোনো না কোনো জায়গায় আমরা কোর্সে জয়েন করি। এখন আমাদের কোর্সটাতে কীভাবে শেষ ধাপের, এটা হচ্ছে মূলত একটা রেগুলার প্রিলি কোর্স। এই কোর্সটা তাকে পুরোপুরি একটা আলাদা কোর্স এখানে এসে করানো হবে। তাহলে একটা এমসিকিউ পাস করার জন্য ফুল একটা কোর্স, এই কোর্সের আগেই তাকে এই একটা কোর্স, তার মানে হচ্ছে কম্বিনেশন অফ 3 কোর্সেস। ফাউন্ডেশন কোর্সটা কম্বিনেশন অফ 3 কোর্সেস, 3টা কোর্সের সমন্বয়ে একটা ফাউন্ডেশন কোর্স। তাহলে একজন প্রার্থীর যদি ফাউন্ডেশন কোর্সে জয়েন করে, সে একেবারে শেষ পর্বে এসে কোন সাবজেক্টে কয়টা ক্লাস পাবে, কয়টা এবং প্রতিটা ক্লাসের এগেনস্টে কয়টা প্রিন্টেড শিট পাবে, এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। এবং যেহেতু প্রিপারেশনটা এমসিকিউর জন্য, এখানে একেবারে প্রচুর প্র্যাকটিস টেস্ট, মডেল টেস্ট দিতে হয়। এই জন্য স্মার্ট একটা এক্সাম প্রসেস এখানে সাজানো হয়েছে। দেখেন এখানে ক্লাস টেস্ট আছে 125 ক্লাসের জন্য 125 ক্লাস টেস্ট, এগুলো মিনি টেস্ট বলি আমরা। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট থাকে, বিষয়ভিত্তিক টেস্ট থাকে, কোয়েশ্চেন রিভিউ টেস্ট থাকে, এভাবে সাবজেক্ট ফাইনাল টেস্ট, এভাবে চূড়ান্ত মডেল টেস্ট, এভাবেই একটা পরীক্ষার পরিকল্পনা। তাহলে এটা হচ্ছে ক্লাস এবং লেকচার শিটের পরিকল্পনা, এটা হচ্ছে আমাদের এক্সাম প্ল্যান, এবং এটা হচ্ছে আমাদের স্টেপ 3। একজন ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট স্টেপ 3-তে গিয়ে এই জিনিসগুলো এভাবে গুছিয়ে পাবে।
আবার একজন রেগুলার প্রিলি ব্যাচের স্টুডেন্টও এই জিনিসটা পুরোটা পাবে। এটা একটা ফুল কোর্স। কিন্তু বর্তমানে 50তম যারা 50তম ব্যাচের স্টুডেন্ট, এদেরকে কিন্তু আমরা এই ফুল প্রিলির এই যে মডিউলটা আছে 125 ক্লাসেস এবং এই টেস্টগুলো, এখানে টেস্টের সময়ের সাথে সম্পর্ক রেখে টেস্টকে মার্চ করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো টেস্ট দেখানো হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে সময়ের সাথে মিলিয়ে 2 পরীক্ষার সিলেবাসকে এক পরীক্ষায় এনে পরীক্ষা সবগুলোই কিন্তু নেওয়া হবে, একটা পরীক্ষাও মিস যাবে না। কারণ প্রতিটা পরীক্ষার একটা নির্দিষ্ট টার্গেট থাকে, এই পরীক্ষার মাধ্যমে সে এই অধ্যায় শেষ করবে, এই পরীক্ষায় প্রশ্নগুলো বেসিক এই জায়গা থেকে হবে, এই পরীক্ষায় প্রশ্নগুলো প্রিভিয়াস থেকে হবে। এইভাবে কিছু পরিকল্পনা থাকে যেন কোনো একটা স্টেপ মিস না যায়, অ্যাকচুয়ালি একটা স্টুডেন্ট নিজেকে গুছিয়ে নিতে পারে। তাহলে এভাবেই এই কিন্তু 50তম যারা প্রার্থী তাদের এই যে ফুল কোর্সটা, এই কোর্সের পাশাপাশি এখানে কিন্তু আমরা সরাসরি শুরুতেই রিটেন ক্লাস এবং শিট এবং টেস্ট এই সব কিছুর সমন্বয়ে আলাদা করে এক্সট্রা করে রিটেনটা এখন থেকে আগে থেকে করাচ্ছি। এখনও সার্কুলার হয়নি 50তম, এখন থেকে করাচ্ছি। এটা তো এক্সট্রা তথ্য হিসেবে দিলাম। তাহলে আমরা এখানে আমি মূল কথায় যাওয়ার আগে আমরা আমাদের এই যে কোর্স, এই কোর্সের মধ্যে থেকে যারা একেবারে এমনিতে অন্যভাবে বাইরে থেকে শুনছেন, যেহেতু লাইভ এই ক্লাসটা হচ্ছে, আপনাদের জন্য মেসেজ হচ্ছে 3টি ধাপে নিজের প্রিপারেশনটাকে ভাগ করে নিতে পারেন। প্রথম ধাপে টেক্সটগুলো দেখবেন, দ্বিতীয় ধাপে এসে রিটেনটা দ্বিতীয় ধাপে এসে পড়বেন। তাহলে আপনি যদি রিটেনকে প্রিলি পাস করার পরের জন্য রিটেন আগে এখনও প্রিলি পাস করে নাই, আগে থেকে রিটেন পড়বো এরকম চিন্তা যদি কেউ করেন, তাহলে আপনি কিন্তু বিসিএস প্রথমবারে চান্স পাবেন না, দেরি হয়ে যাবে, আরও একবার দিতে হবে, অনেকবার দিতে হতে পারে। ভালোভাবে খেয়াল করেন। আমি একটা জিনিস দেখাই, ধরেন আপনার প্রিলি তো প্রিলির জন্য আপনার 200 মার্কস এবং এরপরে আপনার হচ্ছে লিখিত পরীক্ষার জন্য আপনার নম্বর কত ধরি জেনারেল হিসাবে 900 মার্কস। আচ্ছা, এখন এই প্রিলির জন্য দেখা যাচ্ছে আপনি অনেকেই আছে 1 বছর, মিনিমাম 1 বছর তো সময় দিই আমরা, অন্তত 4th ইয়ার থেকে 4th ইয়ারের পুরো শেষ সময়টা দিই। অনেকে আছে 4th ইয়ার শেষ করে মাস্টার্সের 1 বছর সময় বিসিএসের জন্য পড়ে, এরকম আছে অনেক। এখন রিটেনের তাহলে এখানে যদি আপনি 12 মাস সময় পান, এখানে আপনি সময় পাচ্ছেন 2 মাস। এবার আপনি খেয়াল করেন, যদি প্রিলি পাস করার পরে এসে রিটেন শুরু করবেন এমন চিন্তা করেন, বর্তমান সময়ে এখন বিসিএসের যে নতুন যে প্যাটার্ন আসছে, বিশ্বাস করেন আপনি অনেক পিছিয়ে যাবেন। তাহলে প্রিপারেশনটা এখানে হতে হবে একসাথে কাজ হচ্ছে একাডেমিক পড়া, ভালোভাবে খেয়াল করবেন, একাডেমিক পড়া, এরপরে হচ্ছে রাইটিং শেখা। এখন রাইটিং মানে কি জাস্ট শুধু ফ্রি হ্যান্ড রিটেন এবং বাংলা লিখতে শেখা, ওগুলোও কাজে আসবে, ঠিক আছে, কিন্তু দেখেন এক্সাম ভালো করার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনের একটা ব্যাপার আছে। আপনি যুদ্ধের জন্য রেডি হচ্ছেন, আপনার সামনে যে যুদ্ধটা আসছে ওটা হচ্ছে সামনে সবাই এই মনে করেন পাওয়ারফুল AK-47 নিয়ে আসবে। এখন আপনি সারাদিন প্র্যাকটিস করছেন তলোয়ার নিয়ে প্র্যাকটিস করলে এটা দিয়ে তো আপনি AK-47কে ফেস করতে পারবেন না। এই জন্য পরে শুধুমাত্র এমনিতে র্যান্ডমলি এখান থেকে কিছু স্কিল শিখলেন, এখান থেকে কিছু রাইটিং শিখলেন, ওখান থেকে কিছু পড়লেন, এই জিনিসগুলো কিন্তু আপনি আসল যুদ্ধে জিতবেন না, অথচ অনেক বেশি পাওয়ারফুল আপনি, অথচ আপনার বাসায় AK-47 ছিল, আপনি আসছেন যুদ্ধ করতে তলোয়ার নিয়ে, এরকম ঘটনা ঘটে যাবে। তাই একেবারে আপনার আগে থেকে প্রিপারেশন মানে আগে থেকেই রিয়েল কোয়েশ্চেনগুলো দেখা। তাহলে একজন প্রার্থী শুধুমাত্র বাজার থেকে এমসিকিউ নিয়ে প্রথম কাজ একাডেমিক পড়া অবস্থায় একাডেমিক লাইফে একজন অনার্স দ্বিতীয় বর্ষের, একজন অনার্স তৃতীয় বর্ষের, ইন সাম এক্সটেন্ট চতুর্থ বর্ষের কোনো প্রার্থী যদি বিসিএস এর জন্য কিছু পড়তে চায় একাডেমিক পড়ার পাশাপাশি, তার পড়তে হবে রিটেন, এমসিকিউ নয়। কারণ হচ্ছে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এটা 900, এটা 200, এটা 900, এটা 200। তাহলে এটা যদি রিটেন হয়, তাহলে এটা হচ্ছে কি প্রিলি। তাহলে স্যার একটু করে বাইরে রাখছেন কেন? কারণ প্রিলিতে কিছু বিষয় আছে যেগুলো রিটেন একেবারেই লাগে না। যেমন দেখেন এই যে এই অংশটা, এখানে মনে করেন আমি দিলাম ইংলিশ লিটারেচার, এখানে মনে করেন আমি দিলাম জিওগ্রাফি, এখানে আমি মনে করেন নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এই ধরনের কিছু বিষয় আছে যে বিষয়গুলো রিটেনে লাগে না। এই জন্য এই যে এই সার্কেলটাকে একটু করে এই যে টোটাল এর বাইরে রাখলাম, এই অংশটা, হ্যাঁ, তাহলে এটা একটু বাইরের।
এই পুরো অংশটা তাহলে পুরো অলমোস্ট পুরো প্রিলিটাই রিটেনের ভেতরে আছে। তাহলে আপনি শুরু করবেন কি দিয়ে? রিটেন পড়া দিয়ে। তাহলে রিটেনের কি পড়বেন তা নিয়ে তো আমি বলছি, রিটেনের কি পড়বেন। তাহলে তাহলে আমরা একাডেমিক পড়ার পাশাপাশি আমাদেরকে একাডেমিক প্লাস বিসিএস, এই বিসিএস মানে হচ্ছে রিটেন। এখানে রিটেনের দুটি বিষয় লাগবে। বিসিএস মানে হচ্ছে কি রিটেন, এখানে দুটি বিষয় লাগবে। একটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেনের মেজাজ দেখতে হবে, কোয়েশ্চেন বুঝতে হবে, রিয়েল কোয়েশ্চেন কি রিয়েল কোয়েশ্চেন। আর একটা হচ্ছে সিলেবাস। তাহলে কোয়েশ্চেন এবং সিলেবাস দেখা অবশ্যই এখন, এবং পাশাপাশি রিটেন পড়ার পাশাপাশি সিলেবাসটার ক্ষেত্রে রিটেন সিলেবাস এবং প্রিলি সিলেবাস দুটোই একটু আমরা দেখে নিতে পারি। তাহলে আমাদের এই যে বেসিক কোর্স, যেটা এই ফাউন্ডেশন কোর্সেও আমরা ওভাবে জিনিসটাকে করেছি। আমরা আপনাকে এতক্ষণে যে জিনিসটা দেখালাম, তাহলে প্রথমে এখানে 3টে স্টেপ। স্টেপ 1-এ টেক্সট পড়া। স্টেপ 2-তে রিটেন বলতে কী কী, এই যে বোর্ডে দেখালাম, রিটেনের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো, রিয়েল কোয়েশ্চেনগুলো দেখা এবং সিলেবাসটা বোঝা, এবং এটাই পড়া। এটাই হচ্ছে মূল পড়া, কারণ এটা বিশাল একটা বৃত্ত, এর ভেতরে ছোট একটা বৃত্ত হচ্ছে প্রিলি। তাহলে রিটেনটা যদি পারেন, প্রিলিটা আয়ত্তে এসে যাবে। তাহলে শুরু হচ্ছে কি দিয়ে? রিটেন সিলেবাস, রিটেনের কোয়েশ্চেন, এগুলো পড়া। আচ্ছা, তারপরে হচ্ছে শেষে এসে, তাহলে আমি যদি সারা বছর রিটেন পড়তে চাই, প্রিলিতে তো কম্পিটিটিভ, প্রিলিতে অনেক বেশি হাইলি কম্পিটিশন আছে, এবং পাস করতে গেলে কম্পিটিশনের কারণে আমাকে একটু নাম্বার, যেখানে আমি কম নাম্বার পেয়ে পাস করার কথা ছিল, ওখানে বেশি নাম্বার পেতে হচ্ছে, এবং এমসিকিউর ধাঁচ, ধরন, মেজাজ একটু ভিন্ন। এই জন্য এই শেষ সময়ে এসে কমপ্যাক্ট এরকম একটা প্রিপারেশন আপনার দরকার হবে। তখন আপনি সাপোর্টিং গাইড, কোচিং এগুলোর সাথে ইয়া হতে পারেন। এই হচ্ছে বিষয়। এখন দেখেন, তাহলে পরে এই একাডেমিক পড়ার পাশাপাশি যদি বিসিএসকে টার্গেট রাখি, তাহলে আমরা বিসিএসের কিছু সাপোর্টিং প্রিলির গাইড পড়াকে মনে করব না। আমরা মনে করব এই যে এখানে বেসিক কোর্সের 3টি স্টেপ আছে, ফাউন্ডেশন কোর্সের যে 3টি স্টেপ আমি দেখিয়েছি, প্রথমে প্রিলি বেসিক, প্রথমে টেক্সট বই, তারপরে রিটেন, এবং একাডেমিক অর্থাৎ অ্যাডভান্স যারা পড়বেন তারা রিটেন পড়বেন, রিটেন সিলেবাস, রিটেন কোয়েশ্চেন, রিটেন ভিত্তিক পড়বেন। এবং এখানে ভালো মানের একজন লেখক হওয়া ছাড়া কম্পিটিশনে রিটেনে বেশি নাম্বার পাওয়া কঠিন হবে। রিটেনে শুধুমাত্র ডাটা দিলে, তথ্য দিলে, চার্ট দিলে, গ্রাফ দিলে বেশি নাম্বার পাবেন এমন তথ্য ভুল। আপনার লেখার মধ্যে লজিক লাগবে, লেখার মধ্যে রেফারেন্স লাগবে, লেখা ভাষার উপস্থাপন শৈলী ভালো থাকতে হবে, ওয়ে অফ প্রেজেন্টেশনগুলো স্মার্ট হতে হবে। তাহলে পরে আপনি একটা কম্পিটিশনে অন্যদেরকে ছাপিয়ে গিয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারবেন। তো এখন আমাদের যে অনার্সে পড়ার পাশাপাশি, একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএসের যে ফাউন্ডেশন কোর্সটা, এই কোর্সের মধ্যে আমরা ঠিক সেই কাজটা করেছি। এখানে 3টি ধাপ। এই ধাপে প্রথমেই এই ধাপে টেক্সট বইগুলো, এই ধাপে এসে রিটেনের রিয়েল কোয়েশ্চন, সলিউশন এবং শীট সব কিছু। এখানে এসে এমসিকিউটা পড়ানো হবে ঠিক পরীক্ষার আগে শেষ ধাপে। তাহলে আগে রিটেন, আগে প্রিলি না, আগে রিটেন, কারণ প্রিলি তো পরীক্ষাই না, পরীক্ষা তো রিটেন, কারণ এইটার নাম্বারের উপর ভিত্তি করে আপনি চাকরিটা পাবেন। তাহলে এই হচ্ছে এখানে মেসেজটা আপনার কাছে গেছে। এবং এই যে 2 থেকে 3 বছর মেয়াদি আমাদের এই যে ফাউন্ডেশন কোর্স, এই ফাউন্ডেশন কোর্সের টোটাল ক্লাস এবং পরীক্ষা এগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। এই হচ্ছে কোর্স সম্পর্কে তথ্য। এবং এখানে এবার আপনি দেখেন, আমাদের এই যে একজন প্রার্থী অনার্সে 3rd ইয়ারে পড়েন, একাডেমিক পড়ার পাশাপাশি আপনি বিসিএস এর জন্য কিছু পড়তে চাচ্ছেন, সপ্তাহে দিনে অল্প কিছু পড়েন। তো অল্প কিছু পড়ার জন্য আপনি কোন সাবজেক্টে কোন বই কালেক্ট করে পড়বেন, এই জিনিসটা একটু দেখাই। আমি বেশি সময় নিব না, খুব কম কথায় আমি জাস্ট লিস্ট অফ বুকসই আমি এখানে দেখাবো। যেমন ধরুন বেসিক যে জিনিসটা এখানে, যেমন আমাদের স্টেপ 1-এ, এটা হচ্ছে স্টেপ 1-এর পড়াগুলোকে কীভাবে ক্লাসগুলো করানো হবে। স্টেপ 1-এর মধ্যে ধরেন এখানে এমনভাবে সিলেবাসটাকে আমরা এনেছি যেন একটা স্টুডেন্ট প্রিলি প্লাস রিটেন উভয় পরীক্ষায় আছে এমন আইটেমগুলোকে এখানে আনা হয়েছে। এবং এগুলোকে আমরা এই দেখেন, নবম দশম শ্রেণীর বোর্ড বই থেকে আপনি পড়বেন, এই গেল মনে করেন। আর এখানে আলাদা করে আমরা কিছু শীট দিব, এগুলো আলাদা জিনিস, নবম দশম শ্রেণীর বোর্ড বই এবং আলাদা করে বাংলা ব্যাকরণের যে কোনো একটা বই। আচ্ছা, এটা হচ্ছে বাংলার জন্য। তারপরে হচ্ছে বাংলা সাহিত্যাংশের জন্য এখানে খেয়াল করবেন বাংলা সাহিত্যের ক্ষেত্রে স্যার, তাহলে আমরা এখন থেকে কি বলবো, 9-10-এর বাংলা ব্যাকরণটাকে আমরা
আগে ভাগে পড়া শুরু করার সময় ব্যাকরণটাকে একবার রিভাইজ করে নিলাম, ঠিক আছে বুঝলাম। কেউ মনে করেন টিউশন করার সময় কোনো একটা 9-10 স্টুডেন্ট পড়ানোর সময় মনোযোগ দিয়ে গুছিয়ে পড়াতে পড়াতে আপনার মধ্যে দক্ষতাটা চলে আসলো, আচ্ছা বুঝলাম। কিন্তু সাহিত্যের জন্য সহজ। সাহিত্যের জন্য আপনারা কী করবেন, ইন্টারমিডিয়েটের বইয়ে যেগুলো আছে ওই জিনিসগুলো আগে দেখেন। কারণ ইন্টারমিডিয়েটের বইতে মনে করেন এখানে ধরেন 40 জন পাইছেন, 40 জন জাস্ট ফর এক্সাম্পল। তাহলে এখানে 40 জন যদি রাইটার পান, তাহলে ওখানে আর 20 জন যোগ করলে পরে পূর্ণাঙ্গ প্রস্তুতিটা হয়ে যাবে। তাহলে বেসিক হিসেবে আমরা ইন্টারমিডিয়েটের মেইন বইতে, বাংলা টেক্সট বইতে যে সকল রাইটার আছে, এই রাইটারগুলো দেখার জন্য পুরোনো বইয়ের দোকান থেকে ইন্টারনেট একটা বই কালেকশনে রাখবো, এবং ওখানে যে কবি পরিচিতিগুলো আছে ওই জিনিসগুলো আত্মস্থ করে নিতে পারেন। এবং এদের গল্পগুলো প্রয়োজনে এখানে আউট অফ সিলেবাস অনেক সুন্দর সুন্দর গল্প আছে, অবসর সময় একটা দুটো গল্প পড়তে পারেন। অন্যের ভালো লেখনী যখন পড়বেন, আপনার লেখার মধ্যে তার ছায়া, তার প্রতিচ্ছবি, তার রিফ্লেকশন আসবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সাহিত্য। আরও কিছু বই আছে, আমি জাস্ট কম কথায় বলে দিচ্ছি। তারপরে হচ্ছে এখানে গাণিতিক যুক্তি বা অঙ্কের জন্য, অঙ্কের ক্ষেত্রে একটু বিচারটা ভিন্ন। অঙ্কের ক্ষেত্রে প্রিলিড ম্যাথ এবং রিটেনের ম্যাথে বিশাল একটা পার্থক্য আছে। এই জন্য এখানে আমরা আমাদের ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্টদেরকে শুরুতেই দুইভাবে একসাথে কাজ করাতে হয়। একটা হচ্ছে রিটেন সিলেবাস ভিত্তিক হায়ার ম্যাথগুলো, আবার হচ্ছে প্রিলি সিলেবাস ভিত্তিক জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কম্বিনেশন বা সিলেবাসের কম্বিনেশন। এই জন্য শুধুমাত্র ম্যাথ সাবজেক্টটা, অন্যান্য ম্যাথ এবং ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমরা ম্যাথ এবং ইংলিশের ক্ষেত্রে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়েতে আগাই। এখানে একসাথে যেন একটা স্টুডেন্ট ম্যাথ ক্লাসগুলো 2-3 বার করে রিপিট পায়, যেন একেবারে দক্ষ হয়ে যায়। অনুশীলন কম করলেও বারবার ক্লাস করতে করতে যেন তার মধ্যে পারফেকশনটা চলে আসে, কারণ ম্যাথমেটিক্স হচ্ছে আপনার ভাগ্য বদলের কারণ হয়ে যেতে পারে। এই জন্য এখানে ফোকাসটা থাকে। আর যারা এমনিতেই ম্যাথকে ভয় পান, আপনার কাজ হবে মোটামুটি পারেন একেবারে সুপার লেভেলে পৌঁছে যাওয়ার জন্য টিউশন করানোটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে ম্যাথমেটিক্সে। জবের জন্য, ভালো একটা চাকরি পাওয়ার জন্য ম্যাথ কিন্তু আপনাকে সবসময় ভোগাবে। যারা সায়েন্সের আছেন, ইভেন তাদের মধ্যেও অনেকে আছে প্র্যাকটিস না করতে করতে এক সময় গিয়ে ম্যাথ থেকে পিছিয়ে যায়। এই জন্য অনুশীলনের কোনো বিকল্প নাই। আর আমাদের কোর্সে আমরা যেটা করেছি, প্রথমেই যে দেখেন এখানে মিক্স করা হয়েছে, সিলেবাসটাকে করার সময় মিক্স করা হয়েছে। এখানে হায়ার ম্যাথ, এখানে 9ম শ্রেণীর সাধারণ গণিত, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দেখছেন। তারপরে হচ্ছে গাণিতিক যুক্তি, এখানে একাদশ শ্রেণী এবং ইন্টারমিডিয়েট, অর্থাৎ এখানে ইন্টারমিডিয়েট এবং এসএসসিকে সমন্বয় করে ফাউন্ডেশন কোর্সের ম্যাথের ক্ষেত্রে একটু তুলনামূলক বেশি ক্লাস এবং বেশি কাজ করানো হয়। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা শেষ সময়ে প্রিলি পরীক্ষার পরে, প্রিলি থেকে রিটেন পর্যন্ত যত 2 মাস সময় আছে, 2 মাস ধরে যদি শুধু ম্যাথটাই করে, সে অন্য কোনো কাজ না করে, তাও সে ম্যাথে ফুল মার্কস পাওয়া তার পক্ষে সম্ভব হয় না। এই ধরনের জটিলতা আমরা দেখেছি। এই ধরনের ব্যাপারগুলোকে মাথায় রেখে স্টুডেন্টদেরকে শুরু থেকেই হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের কম্বিনেশনে কাজগুলো করানো হয়। তবে কাজগুলো শুরু হবে টেক্সট বই ধরে, 9-10-এর এনসিটিভির গণিত বই ধরে। আচ্ছা, এরপর আসেন ইংলিশে। ইংলিশের চমৎকার একটা বিষয় আমরা রেখেছি, কারণ ইংলিশটা একেবারে স্টুডেন্টদেরকে যথেষ্ট ভোগায়। আমরা সবাই জানি, দেখেন আমাদের যে বিসিএসের যে ইংলিশটা দেখেন, মনে করেন বিসিএসের ক্ষেত্রে ইংলিশটা কিভাবে আপনাকে করে। এখানে দেখেন প্রিলিমিনারিতে 35 মার্কসের ইংলিশ লাগবে, আপনারা সবাই জানেন। তারপরে হচ্ছে রিটেনে একেবারে যদি সাবজেক্টটাই ধরি 200 মার্কস, এবং ভাইভাতেও কিন্তু আপনার এই ইংরেজির স্কিলটা জানতে চাই, তাহলে ভাইভাতেও কিছু মার্কসের ক্ষেত্রে এখানে মনে করেন ভাইভাতে ইংলিশ স্কিলের জন্য আপনার এখানে ধরেন 20 নাম্বার ধরেন। তাহলে এখানে এভাবে থাকলেও এখানে হিসাবটা একটু ভিন্ন। ধরেন প্রিলিমিনারিতে আপনি অনেক কম ইংলিশে কম নাম্বার পেয়েও প্রিলিতে পাস করার জন্য ধরেন 110 মার্কস দরকার, এটা আপনি পেয়ে যাবেন। কিন্তু রিটেন পরীক্ষায় এই যে 900 নাম্বার, এই 900 নাম্বারের ক্ষেত্রে যদি আপনি 200 নাম্বারের মধ্যে ফেল করেন, কারণ কোনো সাবজেক্টে যদি আপনি 30%-এর কম নাম্বার পান, তাহলে আপনাকে কিন্তু ফেল করা হবে। তাহলে ইংলিশে যদি আপনি ভালো না করতে পারেন, তাহলে এখানে কিন্তু 450 পেয়ে ভাইভা দেওয়া কঠিন হবে, একটা নন কাটার চাকরিও পাবেন না। অর্থাৎ একেবারে মনে করেন 12,000 প্রার্থী পরীক্ষা দিচ্ছে প্রিলিতে, রিটেনে, ওখান থেকে কয়েক হাজার প্রার্থী কিন্তু ফেল করা প্রার্থীর মধ্যে আপনি দেখবেন বেশিরভাগ প্রার্থী ফেল করছে কোথায়? ইংলিশের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর ইংলিশে রিটেনের যে ইংলিশ, এখানে আমি জাস্ট একটা হিসাব দেখালাম, রিটেনের যে ইংলিশ, হ্যাঁ, রিটেন ইংলিশের জন্য ভয় পাবেন না, সহজ, কিন্তু সময় নিয়ে কাজগুলো করতে হয়। রিটেন ইংলিশে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ভালো মানের রাইটিং এবং রাইটিং স্কিল ডেভেলপ করা। এখন মনে রাখবেন, যদি ভালো মানের রাইটিং আপনি ডেলিভার করতে চান, ভালো লিখতে চান,
তাহলে আপনাকে ভালো পাঠক হতে হবে। ইংরেজির ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা হচ্ছে আমরা ইংরেজি পড়ি না। একটা ভাষা শিখবার জন্য অনেকগুলো ওয়ে আছে, সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ভাষাটা ব্যবহার করা শুরু করে দেওয়া। ব্যবহার করলে তাহলে এখন ইংরেজিতে আমরা ব্যবহার করি না। এখন ব্যবহারের দুইটা উপায়, একটা হচ্ছে ভাষাটাকে পড়া, একটা হচ্ছে ভাষাটাকে লেখা। ইংরেজির ক্ষেত্রে যেহেতু বলার সময় সুযোগ নেই আমাদের এখানে, ডে টু ডে কনভারসেশনের ক্ষেত্রে আমরা ইংরেজি বলবো এরকম অপরচুনিটি আমাদের দেশে নাই। এখন তাহলে পরে আপনাকে ভালো মানের ইংরেজিতে এখানে শুধুমাত্র রাইটিংটাই বিষয়, কারণ হচ্ছে এখানে 200 নম্বরের যে ইংরেজি, এই 200 নম্বরের ইংরেজির মধ্যে আপনি দেখবেন প্রথমে আছে থিমেটিক কোয়েশ্চেন। থিমেটিক কোয়েশ্চেন হচ্ছে মনে করেন প্যাসেজ থেকে 30 মার্কসের কিছু প্রশ্নের উত্তর। তারপর আপনি দেখবেন গ্রামার হচ্ছে 30 মার্কস। তারপরে এখানে একটা লেটার লিখতে হয়, এটা হচ্ছে 20 মার্কস। এখানে একটা ফিচার বা মানে এখানে লেটার বা ফিচার একসাথে। এরপরে মনে করেন সামারি অথবা মেইন আইডিয়া লেখা, এটা হচ্ছে 20 নাম্বার। দেখেন 40 30 30 100, তাহলে এটা 100 নাম্বার। এবার দেখেন এখানে আপনাকে কাজ করতে হবে, এখানে আপনাকে কাজ করতে হবে ট্রান্সলেশনের জন্য এখানে 50 মার্কস। এখানে এরপর আপনাকে লিখতে হবে কি এসের জন্য 50 মার্কস। এবার আপনি দেখেন পুরা 200 নাম্বারটাকে আমি ভাগ করে দেখালাম, এইদিকে 100 নাম্বার, এইদিকে 100 নাম্বার। হ্যাঁ, তাহলে আবার দেখেন এই থিমেটিক কোয়েশ্চেন অর্থাৎ প্যাসেজ থেকে লেখা, তার মানে রাইটিং। থিমেটিক কোয়েশ্চেন রাইটিং। গ্রামারের মধ্যে আপনি বেশিরভাগ দেখবেন 30 মার্কসের মধ্যে অল্প কয়েকটা ছাড়া বাকি সবগুলোই অলমোস্ট রাইটিং। তারপর হচ্ছে লেটার রাইটিং, সামারি রাইটিং, এসে রাইটিং, তারপরে হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে রাইটিং এর একবার পাপ। তার মানে হচ্ছে আসলে টোটালটা রিটেন ইংলিশ মানেই হচ্ছে আপনার রাইটিং স্কিলটা ডেভেলপ হতে হবে, ভালো মানের লেখক হতে হবে। নিজে থেকে ভালো লেখক হতে গেলে ভালো পাঠক হতে হবে, ইংরেজি পড়ার অভ্যাসটা এখন থেকে করা লাগবে। এখন কেউ একাডেমিক লাইফে যদি থাকেন, একাডেমিক লাইফে একাডেমিক পড়াগুলোকে আপনি ইংরেজি ভার্সনের বইগুলো থাকলে ওগুলো পড়ার চেষ্টা করবেন। আর্টিকেল পড়া, পত্রিকা পড়া, এই সমস্ত কথা আপনি জানেন। অর্থাৎ আমি কম করে বলে দিলাম, পড়তে হবে। ভালো লেখকদের লেখনীগুলো যদি পড়েন, তাদের ছায়া, তাদের প্রতিচ্ছবি, তাদের স্টাইল, তাদের ওয়ে অফ প্রেজেন্টেশন, মোড অফ প্রেজেন্টেশন, এক্সপ্রেশন, এই জিনিসগুলো আপনার লেখনীতে ফুটে উঠবে, অবচেতন মনে এগুলো চলে আসবে। এই জন্য ভালো লেখক হওয়ার জন্য অবশ্যই আগে ভালো পাঠক হতে হবে, এই জন্য আগে পড়তে হবে। এই হচ্ছে রিটেন নিয়ে কাজ। এবং এখানে রিটেনের মধ্যে আমরা আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, এই যে দেখেন ভাইভাতে কিন্তু আপনার ইংলিশ স্কিলটা আপনার চাইবে, এতে কোনো সন্দেহ নেই। কখনো কখনো টোটাল ভাইভাটা ইংলিশে হতে পারে, কখনো কখনো কিছু পার্টিকুলার প্রশ্ন ইংরেজিতে করতে পারে। তাহলে যেভাবেই করুক এর জন্য কিন্তু আগে থেকে একটা প্রিপারেশন দরকার। এবং আমরা পাশাপাশি প্রিলিতে তো ইংরেজিতে নাম্বার পাওয়া সহজ, অত কঠিন না। এই ফাউন্ডেশন কোর্সে আমরা এই কাজটা এমনভাবে করেছি, দেখেন এটাকে সাজিয়েছি আমরা। এখানে এই ইংলিশের মধ্যে দেখেন, ইংলিশ মানেই শুধু গ্রামারের কিছু আইটেম ওরকম না করে আমরা জিনিসটা শুরু থেকেই দেখেন গ্রামারের ফান্ডামেন্টাল কিছু চ্যাপ্টার আমরা রেখেছি এখানে, ফান্ডামেন্টাল কিছু চ্যাপ্টার। হ্যাঁ, এখানে মাত্র কয়েকটা ক্লাস দেখানো হয়েছে, যদিও ক্লাসের সংখ্যা আরও অনেক বেশি নেওয়া হয়। তাহলে গ্রামার, তারপরে দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন রাইটিং। তাহলে রাইটিং নিয়ে আলাদা করে ডেডিকেটেড ক্লাস হবে কিন্তু এই ফাউন্ডেশন কোর্সটাতে, ডেডিকেটেড রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য। সেন্টেন্স কীভাবে বানাবেন, সেন্টেন্স কীভাবে বড় করবেন, রাইটিং অর্নামেন্টসগুলো কীভাবে ব্যবহার করা যায়, ট্রান্সলেশন 1, ঠিক আছে। এভাবে বেসিক মানে রাইটিংগুলো এখানে করানো হবে। তারপরে হচ্ছে রিডিং মানে ওই যে পেসেজ থেকে থিমেটিক কোয়েশ্চেন, গ্রামার কোয়েশ্চেন, লেটার রাইটিং, সামারি রাইটিং দেখালাম না, এই জিনিসগুলো এখান থেকে যদি আমি পার্টিকুলার নিউজ পেপারের আর্টিকেল নিয়ে এই জিনিসগুলো আগে থেকে প্র্যাকটিস না করাই, তাহলে পরীক্ষার আগে ইংরেজি এমন ভুগাবে আপনাকে কিছু পড়তে ইচ্ছে করবে না। যখন আপনি দেখবেন কোনো একটা সাপোর্টিং গাইডের মধ্যে 2500-3000 শব্দের বড় একটা প্যাসেজ, এই প্যাসেজটা পড়ে প্যাসেজের প্রশ্নগুলো উত্তর করা, বিশ্বাস করেন বেশিরভাগ ক্ষেত্রে গাইডে অনেক ভালো অনুশীলন আছে, কিন্তু এটা 3000 শব্দ ধৈর্য ধরে রিডিং পড়ে বাসায় ওটা দেখে দেখে অ্যান্সার করা, এটা আপনার ধৈর্য কুলাবে না। এই জন্য এমন ঘটনাও ঘটতে পারে, পুরা রিটেন ইংলিশ প্রিপারেশনের জন্য আপনি 2 মাস সময় পেয়েছেন, টার্গেট করেছিলেন আপনি 10টা প্যাসেজ পড়বেন, আপনি একটা প্যাসেজও কোনোদিন মনোযোগ দিয়ে পড়তে পারেন নাই। তার মানে যথাযথ অনুশীলন, পারফেক্ট অনুশীলন এটা হবে না। এই জন্য এগুলো আগে করে ফেলতে হবে। এই জন্য একেবারে ধরে পরীক্ষায় যেভাবে আসে ওই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করাবো ফাউন্ডেশন কোর্সের এই ইংলিশ মডিউলটাকে। এরপর আছে স্পিকিংটা কেন রেখেছি, কারণ ওই যে ভাইবা, সম্পূর্ণ ভাইবাটা ইংরেজিতে হয়। এখন মনে করেন রিটেন পাস করে ফেলেছেন, ইংলিশে অনেক বেশি ফ্লুয়েন্সি কম, এখন আপনি চয়েস দিয়েছেন বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, ফার্স্ট চয়েস দিলে আপনাকে ইংলিশে ভাইবা দিবে এডমিন বা অন্য ক্যাডার, ফার্স্ট চয়েস দিলে ইংলিশে ভাইবা হবে না এমন ধারণা রাখলে ভুল পথে আছেন, ভুল চিন্তায় আছেন। যে কোনো একটা ক্যাডার ফার্স্ট চয়েস দিলে
এখানে ভাইবা বোর্ডের মর্জির উপর নির্ভর করবে আপনার ভাইবাটা ইংরেজিতে হবে কি বাংলায় হবে। এখন বাংলাদেশে ইংরেজিতে কেন প্রশ্ন করা হয়? আরে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ হিসেবে একজন বাংলাদেশের গ্যাজেটেড কর্মকর্তা হিসেবে আপনি বাংলার পাশাপাশি ইংরেজি দক্ষতা যদি না থাকে তাহলে আপনি তো ডিজার্ভ করেন না একজন বিশেষ ক্যাডার কর্মকর্তার এই পদটা দখল করার। এই জন্য এই জিনিসটি এগুলো অবাঞ্ছিত কথাবার্তা, অবশ্যই আপনার এই স্কিল লাগবে এবং এই স্কিলগুলো কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে রিটেন পাস করার পরে ভাইবার ওই সময়টাতে কিন্তু আসলে সম্ভব হয়ে ওঠে না। দ্যাটস ওয়াই আমরা বেসিক ফাউন্ডেশন কোর্সের স্টেপ 1-এ এই জিনিসগুলো রেখেছি। এই জিনিসগুলো অসাম কিছু ক্লাস আপনারা পাবেন এবং এই হচ্ছে ইংলিশের জন্য কী পড়বেন। আসলে ইংলিশে পার্টিকুলার কোনো বই রেফার না করে আমরা কি পড়বেন এই জিনিসগুলোর উপর ফোকাস করে কথাগুলো বলেছি। এরপরে দেখেন সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে অনেক ধরনের বই লাগবে। সাধারণ জ্ঞানের সবচেয়ে বেশি কথা হচ্ছে সাধারণ জ্ঞান ব্যাপারটা আগে বুঝেন। দেখেন ভালোভাবে খেয়াল করবেন, এটা একটু ঝামেলার আছে। ওই প্রার্থীরা আগে থেকে যদি এই জিনিসগুলো বুঝে না বলে এই পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত সে গুছিয়ে উঠতে পারে না। মনে করেন এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশ, তাহলে বাংলা, এই যে বাংলাদেশ মনে করেন এই বাংলাদেশ বিষয়গুলোটা কি এটাই বুঝতে হবে আগে, তারপর আপনি কি পড়বেন ওটা নিয়ে কথা আসবে। তাহলে বাংলাদেশ বিষয়গুলি এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ভাইবা পরীক্ষায় সম্পূর্ণ প্রশ্ন এই জায়গা থেকে হবে। তাহলে ভাইবার 100 নাম্বার। আর দেখেন বাংলা তাহলে বাংলায় রচনা কয় নাম্বার? 40 নাম্বার। ইংরেজিতে রচনা কয় নাম্বার? 50 নাম্বার। তারপর আপনার রিটেন পরীক্ষায় বাংলা বিষয়গুলো কয় নাম্বার? 200 নাম্বার। আবার প্রিলি পরীক্ষায় বাংলাদেশের বিষয়গুলো কয় নাম্বার? 30 মার্কস। ভালো হিসাব করেন। তাহলে এখানে 0, এখানে 1, ঠিক আছে। তাহলে এখানে দেখেন বিসিএস পরীক্ষায়, তাহলে বিসিএস পরীক্ষার 1100 নাম্বারের মধ্যে 420 নাম্বার কোন বিষয় থেকে আসে প্রশ্ন? এই বিষয় থেকে। একটু বুঝিয়ে বলছি। এই 40 নাম্বার কি? বাংলা রচনা। তাহলে রচনায় যে তথ্যগুলো দিবেন, বাংলা রচনা তো বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক বিষয়ই আসে। ইংরেজি রচনা, ইংলিশ, আচ্ছা ইংলিশ না লিখে আমি এসআই লিখলাম, ইংলিশ এসআই। তো এসআই ইংরেজি এসআই লিখবেন, কিন্তু এসআইতে যে তথ্যগুলো দেবেন ওগুলো বাংলাদেশের সাথে রিলেটেড, বাংলাদেশ অ্যাফেয়ার্সের বিষয়। সরাসরি বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে প্রশ্ন এগুলো আসবে কোত্থেকে? এটা সিলেবাস। প্রিলিমিনারিতেও আবার এটা কয় নাম্বার? 30 মার্কস এমসিকিউ। আর এখানে ভাইভা। তাহলে ভাইভাকে শুধু বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রশ্ন হবে? হ্যাঁ, 80 থেকে 90% প্রার্থীদের ক্ষেত্রেই তো ভাইভাতে বাংলাদেশ বিষয়গুলির উপরেই সব প্রশ্ন হবে, সাবজেক্ট থেকে কয়েকটা প্রশ্ন। সুতরাং বাংলাদেশ বিষয়গুলির ব্যাপারটা ইম্পর্টেন্ট। অনেকে ব্যাপারগুলোকে অনেকে বলে কি শুধু ম্যাথ ইংলিশে গুরুত্ব না দিয়ে শুধু সাধারণ জ্ঞানে গুরুত্ব দাও। সাধারণ জ্ঞানও লাগবে, কিন্তু ম্যাথ ইংলিশ হচ্ছে গুটি। ম্যাথ ইংলিশ দিয়ে আপনি খেলবেন, ম্যাথ ইংলিশ দিয়ে আপনি অন্যদেরকে ছাপিয়ে যাবেন। কিন্তু এখানে সবাই পারবে, কিন্তু আপনাকে তো একটু ভালোভাবে পারতে হবে। তো এই জায়গায় অপ্রয়োজনীয় এবং প্রয়োজন ব্যাপারটা বুঝতে হবে। এখানে এই যে দেশ, এই দেশটার একটা কি আছে? ইতিহাস আছে। এই দেশটার ইতিহাস সম্পর্কে আপনার ধারণাটা ক্লিয়ার করে নিতে হবে। সে ব্রিটিশ পিরিয়ড থেকে, প্রাচীন যুগ থেকে, স্বাধীনতা থেকে বর্তমান সময়ের ইতিহাসগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা। তারপরে এই দেশের মনে করেন আমি এভাবে লিখলাম ভৌগোলিক, হ্যাঁ, তাহলে ভৌগোলিক কাঠামো সম্পর্কে আপনার ধারণা লাগবে। এইদিকে বে অফ বেঙ্গল আছে, এইদিকে মায়ানমার আছে, এইদিকে ইন্ডিয়া আছে, কোথায় কতটুকু এই জায়গার কত, এখানে জায়গা কত, এই জিনিসগুলো নিয়ে ধারণা নেওয়া, অর্থাৎ জিওগ্রাফি। তারপরে হচ্ছে মনে করেন এখানে এটা ভৌগোলিক এভাবে হবে বানান। তারপরে মনে করেন এই আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা নিয়ে আপনার ধারণা লাগবে। মানুষ সম্পর্কে ধারণা নেওয়ার সময় বিশাল জনগোষ্ঠী, ছোট জনগোষ্ঠী এবং জনসংখ্যা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই ব্যাপারগুলো নিয়ে আপনি সচেতন একটা সুস্পষ্ট ধারণা রাখা। তারপরে মনে করেন এখানে আমার এই দেশটা চলার জন্য এই দেশের কি আছে? অর্থনীতি আছে, হ্যাঁ, এই দেশের সম্পদগুলো আছে, এই দেশের রাষ্ট্র ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা, হ্যাঁ। তারপরে মনে করেন আমি সংক্ষেপ করে দিচ্ছি, এই দেশে মনে করেন এই দেশের কিছু অর্জন আছে, বাকি জিনিসগুলো এখানে ঢুকে ফেললেন। মনে করেন
এই যে বিষয়গুলো, এগুলোর উপরে সুস্পষ্ট ধারণা রাখা এবং থেকে শিখবেন, কীভাবে শিখবেন, বিস্তারিত জানতে হবে। রিটেন ভাইভা পরীক্ষায় যে কোনো পার্টিকুলার বিষয়ের উপর প্রশ্ন যেমন হয়, লিখিত পরীক্ষায় এমন এমন প্রশ্ন আসবে যে প্রশ্নগুলোকে আপনার তাৎক্ষণিকভাবে নিজস্বতা রেখেই উত্তরগুলো দিতে হবে। নিজস্বতা থাকবে, প্রেজেন্টেশনগুলো লেখার মধ্যে লজিক থাকবে, লেখার মধ্যে কজ এবং ইফেক্টগুলো ক্লিয়ারলি আসবে, লেখার মধ্যে কনক্লুসিভ স্টেটমেন্টগুলো আসবে, পাশাপাশি লেখার মধ্যে ইনফরমেশন আসবে। তাহলে ইনফরমেশন দিতে গেলে আপনি লজিকটা কখন দাঁড়ায়? যখন আপনার কাছে তথ্য থাকে। তথ্য ছাড়া আপনি লজিক দিবেন কীভাবে? আপনি নিজস্ব মতামত দিবেন, মতামত দেওয়ার জন্য অন্যের মত সম্পর্কে ধারণা লাগবে। তো এই জন্য বিষয়গুলোর উপর বিশদ ধারণা রাখা, এটাই হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। এই বিষয়টাই স্টুডেন্টরা বোঝে না। স্টুডেন্ট হচ্ছে পৃথিবীতে সবচেয়ে লম্বা মানুষ কোনটা, খাটো মানুষ কোনটা মুখস্থ করাটাই মনে হয় নোবেল পুরস্কার কে কখন কী পাইছিল। অপ্রয়োজনীয় আন্দাজের ডাটা মুখস্থ করা, অপ্রয়োজনীয় আন্দাজের ডাটা মুখস্থ করাকেই সাধারণ জ্ঞান মনে করে থাকছে। না না, মনে করেন রোহিঙ্গা ইস্যু, এই যে ইস্যু, এটা একটা ক্রাইসিস, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। এই ন্যাশনাল ক্রাইসিসটাকে সলিউশনের জন্য তথ্য দিয়ে, রেফারেন্স দিয়ে, ডাটা দিয়ে গুছিয়ে লিখতে পারার নাম বাংলাদেশ বিষয়াবলী। এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হবেন। তাহলে আমরা বেসিক কোর্সের স্টুডেন্টদেরকে এই জিনিসগুলোর উপরে বেসিক টু অ্যাডভান্সড কোন জায়গা থেকে কী কী পড়া লাগবে, এই জিনিসগুলো সবগুলো গুছিয়ে দিয়ে প্রফেশনাল শিক্ষকরা পড়াবেন। আর যারা এমনি বাইরের স্টুডেন্ট থাকবেন বা যারা আমাকে শুনছেন, আপনারাও এই কাজগুলো করে নিতে পারেন। যেমন দেখেন এখানে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা হচ্ছে একটা সরকারি বই, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন বাংলাদেশের ইতিহাস নামে অনার্স একটা বই দিয়েছে, এটা আগের লেখা, এই জন্য অবুদের ইতিহাস নাম ছিল। দেখেন পৌরনীতি ও সুশাসনের নির্দিষ্ট চ্যাপ্টার, আন্দাজে যে কোনো চ্যাপ্টার বা যা দেখলাম তাই পড়লাম ওরকম হলে হবে না। এখানে যত পড়বেন তার চেয়ে বাদ দিবেন কি, এটা জানতে হবে। একেবারে সংবিধান লাগবে। এভাবে নির্দিষ্ট করে দেখেন অর্থনীতি বইও পড়তে হবে, কারণ ওই যে বাংলাদেশ বিষয়গুলি কিসের আমি আপনাকে দেখাইছি। এখানে ইতিহাস আছে, এখানে অর্থনীতি আছে, এখানে সমাজবিজ্ঞান আছে, এখানে জনসংখ্যা নিয়ে, জনতত্ত্ব নিয়ে, নৃভিত্তিক অর্থাৎ অ্যানথ্রোপোলজির বিষয় এখানে আছে। সব কিছু মিলিয়ে কিন্তু সাধারণ জ্ঞান মানে নির্দিষ্ট একটা জায়গার ইতিহাসের বই পড়লাম ওঠে না। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। আশা করি যেহেতু ভিডিও দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট নিয়ে লিস্ট অফ বুকস এখান থেকে নিতে পারেন। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো, এটা একটু কঠিন। আন্তর্জাতিক বিষয়গুলোর ক্ষেত্রে এখানে আমরা কিছু কিন্তু বেসিক ধারণা যদি না থাকে, আন্তর্জাতিক আমার মনে থাকবে না। আন্তর্জাতিক মানে ঘানার রাজধানীর নাম কি, ওই অমুক দেশের মুদ্রার নাম কি, অমুক দেশের পার্লামেন্টের নাম কি, ওগুলোই আন্তর্জাতিক বিষয়গুলি মনে করলে আপনি ভুল করছেন। এগুলো এমসিকিউতে দুই একটা প্রশ্ন আসে। ব্রিটেনের আসল আন্তর্জাতিকটা ডিপ এবং ক্লিয়ারলি জিনিসগুলো জানার বিষয় আছে। এর জন্য আপনার যেটা দরকার, ওটা হচ্ছে বেসিক বিশ্ব ব্যবস্থা সম্পর্কে ধারণা, বিশ্ব জিওগ্রাফিক্যাল অর্থাৎ জিওপলিটিক্যাল বিষয়গুলোর উপরে সুস্পষ্ট একটা ধারণা। আগে যদি ফান্ডামেন্টাল না থাকে, যত মুখস্থ করেন আপনার মনে থাকবে না। এই জন্য জিওপলিটিক্যাল বেসিক বিষয়গুলো, কনসেপচুয়াল ইস্যুসগুলোর উপরে আপনার আগে ফান্ডামেন্টাল ধারণাটা নিতে হবে। এর জন্য আগে বেসিক বই হিসেবে বিশ্ব সভ্যতার ইতিহাস অংশটা পড়বে, ঠিক আছে। এরপর আমরা এখানে কয়েকটা বইয়ের রেফারেন্স দিয়েছি, এগুলো পড়ে নিতে পারেন। তারপরে পত্রপত্রিকার আর্টিকেলগুলো পড়লে সবচেয়ে বেশি নিজেকে আপডেট করতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে অনেকে ইউটিউব চ্যানেল থেকে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে এগুলো জানা যায়। তবে দেখা যাবে ইউটিউবে বিভিন্ন জায়গায় ইন্টেনশনাল ভুলে ভরা তথ্যগুলো। এই জন্য কোনো তথ্য নেওয়ার সময় সোর্সের ব্যাপারে একটু সচেতন থাকবে একজন বিসিএস প্রার্থী হিসেবে। এরপরে দৈনন্দিন বিজ্ঞান, এখানে বিজ্ঞানের ক্ষেত্রেও এই যে বিষয়গুলো, এগুলোও পড়তে হবে। যে এখন অনেক ক্ষেত্রে কিছু সাবজেক্ট খুব ইন্টারেস্ট পাবেন, মজা পাবেন, কিছু সাবজেক্ট চাপ নিয়ে পড়তে হবে। এবং জমিয়ে রাখলে চলবে না, যেহেতু আগে থেকে ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, জিনিসগুলো জানার আগ্রহ নিয়ে পড়ে ফেলতে হবে আমাদের। তাহলে এখানে 9, 10 একেবারে ফিজিক্স, কেমিস্ট্রি এবং জেনারেল সায়েন্স 3টে বইয়ের সমন্বয় লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি দাগিয়ে আর সময় নষ্ট করছি না। তাহলে কম্পিউটার, তারপরে এই হচ্ছে কথা। তাহলে আজকে আমরা যেটা আলোচনা করলাম, এটা হচ্ছে প্রিলিউ লিখিত, এটাকে সমন্বয় করতে হবে। প্রিলিউ লিখিত কম্বাইন্ড প্রিপারেশন এর উপায় নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে আমরা যারা সাধারণত অনার্সে পড়ি, আমরা আগেই একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএসের জন্য বা জবের জন্য প্রিপারেশন হিসেবে বাজার থেকে এমসিকিউর বই কিনে পড়াটার যে চিন্তা করে বসেছিলাম, আমি আস্তে আস্তে বলেছি, অনেক বেশি উচ্ছ্বাস নিয়ে অতিরঞ্জিত বিজ্ঞাপনের টোনে কথা বলি নাই এবং ন্যাচারালভাবে কিছু কথা বলেছি। কথাগুলো থেকে সময় নিয়ে যারা সিরিয়াস প্রার্থী আছেন, পুরো ক্লাসটা বারে একাধিকবার দেখবেন। যারা এখনও দেখছেন আপনারা শেয়ার করে নিতে পারেন, পরে আবারও ক্লাসটা দেখবেন, কারণ এখানে কোন জায়গায় কী পড়বেন, অনেক জায়গায় অনেক তথ্য আছে, তথ্যগুলো কাজে লাগাবেন। তো আমাদের
এই সেশনটাতে আশা করব আপনি প্রিলির সাথে রিটেনকে কম্বাইন কীভাবে করবেন, কোনটা আগে করবেন কোনটা পরে করবেন, সব তথ্য এসেছে। এবং এখানে আমাদের কোর্স সম্পর্কে যে তথ্য এটাও আমি দিয়েছি। এই যে আমাদের যে কোর্সের যে একটা ব্যানার আপনারা দেখেছেন, এটা হচ্ছে এখানে আছে। এটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্টদের জন্য আমাদের যে ফাউন্ডেশন কোর্স, এই কোর্সের ক্লাস আমরা খুব দ্রুত অনলাইনে আলাদা ব্যাচে নতুন ব্যাচে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি, এখানে জয়েন করবেন। এই কোর্সের আমাদের ফি হচ্ছে মূলত 12,000 টাকা অনলাইনে, আর অফলাইনে হচ্ছে 21,500 টাকা, যেহেতু লম্বা সময়, ঠিক আছে, প্রায় 3 বছর সময়ের জন্য। আর বর্তমানে এটার ফি একেবারে বিশাল ডিসকাউন্টে, এটা হচ্ছে মূলত 4,999 টাকা। এই ফিতে আমরা বেসিক কোর্সে নিচ্ছি। আর অফলাইনেও এটার দারুণ ফি চলছে, ডিসকাউন্ট 16,500 টাকা। আর এখানে অনলাইনে BCS helpline.online এই জায়গায় জয়েন করবেন। তাহলে আমরা এই কোর্সটা দেখলাম, কোর্স সম্পর্কে লম্বা একটা কথা বলেছি। আমি আসলে দুই দিকে টার্গেট রেখে কথাগুলো বলেছি। একটা হচ্ছে কোর্সের তথ্য যেমন দিলাম, কোর্সের তথ্যের পাশাপাশি আপনার প্রিপারেশনের জন্য আপনার যে সাধারণ গতানুগতিক ধারণা, অবশ্যই যদি ফুল ক্লাসটা করে থাকেন নিশ্চিতভাবে আপনি উপকৃত হয়েছেন, কারণ আপনার বেসিক চিন্তার মধ্যে চেঞ্জ আসছে। আপনি চিন্তা করছেন আগে MCQ এগুলো পড়াটা আসলে কাজ না, আসল প্রতিযোগিতা হচ্ছে বইটি, এই উপকারিতাটা। তাহলে আমাদের 51তম BCS ফাউন্ডেশন কোর্স, 51তম BCS ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সে আমাদের এখানে মূলত 215+ ক্লাস, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে 310+ টেস্ট। এরপরে আপনি পাবেন এখানে শিটস। এরপরে আপনার এখানে এটার ভ্যালিডিটি হচ্ছে আপ টু দ্য এক্সাম, অর্থাৎ আপনি যখন BCS দিবেন ততদিন পর্যন্ত এটার ভ্যালিডিটি থাকবে। তাহলে এখন অফার হচ্ছে 12,000 টাকার এই পরিবর্তে এখন এটা হচ্ছে মূলত 4,999। এই হচ্ছে কথা। আপনারা 01811110101 এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ, অথবা ভিজিট আজ BCS helpline.online। এই হচ্ছে আপনাদের কাছে তথ্য। এই কোর্স লঞ্চ করার উপলক্ষে, নতুন কোর্স লঞ্চ করা উপলক্ষে আজকের সেশনটা আয়োজন ছিল। যদি কোর্স লঞ্চ না হতো, এত তথ্য যারা অনেকে ফ্রিতে দেখেছেন, লাইভটা দেখেছেন, আপনাদের জন্য এত তথ্য আসতো না। আমাদের এই ফাউন্ডেশন কোর্স আছে বলেই, কোর্সের উসিলায়, কোর্সের কারণে অন্যরাও এই তথ্যগুলো পেয়েছেন। আপনারা এই কোর্সটাতে জয়েন করে ফেলতে পারেন, সেকেন্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যে কোনো স্টুডেন্ট। তো আশা করবো আজকের কথাগুলো কাজে লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।